প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গটি এবং পক্ষে বিপক্ষে নানা যুক্তি আছে মানুষের, এবং যে বিষয়টি নিয়ে সবাই সবার অবস্থান পরিষ্কার করছেন, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আজকে সৌভাগ্য হয়েছে বাংলাদেশ থেকে একজন যুক্ত হবেন, এবং আরেকজন আমি পেয়েছি আমার খুব প্রিয় একজন মানুষ, একদম আমি বলি যে ভালোবাসার একজন মানুষ, সেজান মাহমুদ। তিনি চিকিৎসা বিজ্ঞানী, অ্যাসোসিয়েট ডিন অফ প্রফেসর অফ মেডিকেল সায়েন্সেস, ফ্রাঙ্ক নেটার স্কুল অফ মেডিসিন, কুইনিপাক ইউনিভার্সিটি। শুরুতে আমি একটু জানতে চাই, সেজান ভাই কেমন আছেন একটু জেনে নেই, কারণ বাংলাদেশ থেকে আমার আরেকজন দর্শক যুক্ত হবে, তারপরে আমরা মূল আলোচনায় ফিরবো। আমি ভালো আছি, অনেক ধন্যবাদ। এবং নিশ্চয়ই আপনিও ভালো আছেন আশা করছি। আর আপনার মধ্য দিয়ে টিবিএন এর দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা। এটি মূলত নূপুর চৌধুরী শো এবং এনসি নিউজ এন্ড মিডিয়া হাউস থেকে প্রচারিত অনুষ্ঠান। এবং সেজান ভাই, আমি আরেকটি বিষয় জানতে চাই কোটা প্রসঙ্গে যাওয়ার আগে, সেটি হচ্ছে এই আমেরিকাতে অনেক প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। আমাদের ইতিহাস ঐতিহ্য সেটি আমি বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করি, বিশেষ করে নিউ ইয়র্কে সবসময় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোও থাকে আমার এই অনুষ্ঠানে। আপনি অনেকদিন ধরে আছেন, কেমন অনুভূতি সেটি? দিনকে দিন পরিবর্তন হচ্ছে যে এতগুলো মানুষের সমারোহে। না, এটা তো নিঃসন্দেহে আনন্দের। আমি কিন্তু একেবারে প্রথম দিক থেকে, যখন আমি মানে 90 দশকের প্রায় মাঝামাঝি দিকে আমি সারা পৃথিবী ভ্রমণ করে পড়াশোনার জন্য ইউরোপ আমেরিকা দু জায়গায় আসার পরে, এবং আমিও খুব সচেতন ছিলাম যে মানুষ বলতো ব্রেইন ড্রেন হচ্ছে, আমরা বলতাম না যে আমাদেরকে মেধা পাচার হচ্ছে এরকম। আমি এটার বিরোধিতা করতাম। আমি বলতাম যে না, আমি যতটুকু অর্থনীতি বুঝি, মানুষ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, আমরা যদি মানুষের ইতিহাস দেখি, মানুষের ইতিহাস কিন্তু জায়গা পরিবর্তনের ইতিহাস। আফ্রিকা থেকে যখন সেই গুহাচারী মানুষরা ইউরোপে যায় কিংবা এশিয়াতে আসে, তখনই কিন্তু নতুন সভ্যতার সৃষ্টি হয়। তা আমি এটা বিশ্বাস করতাম এবং বলতাম, এবং অনেক ইকোনমিস্ট, অনেক বড় বড় তাত্ত্বিকদের সাথে আমার তর্ক হতো। আমি বলতাম যে দেখো, একটা মানুষ, আমি একটা গ্রামের ছেলে, একেবারে নির্ভেজাল গ্রামের ছেলে। আমি বলি যে একটা গ্রাম থেকে যখন একটা মানুষ এরকম শহুরে জায়গায় আসে এবং তারপর একটা বিশ্বজনীন জায়গায় আসে, সে কিন্তু ওই জায়গাটার কোনো না কোনো ভাবে না চাইলেও একটা উপকার করতে পারে। আমি যে প্রতি বছর বাংলাদেশ থেকে 3-4 জন করে ছাত্রছাত্রী নিয়ে আসি, গত 20 বছরে অন্তত 60 জন ছাত্রছাত্রী তো হবে যারা উচ্চ শিক্ষা লাভ করেছে, তাদের পরিবার বেনিফিটেড হয়েছে। যারা বাংলাদেশ থেকে এসে দেশে ব্যবসা করছেন, তাদের পরিবার বেনিফিটেড হচ্ছে। এটাকে ইকোনমিক্স এর ভাষায় বলা হয় ক্যাপিটাল ইনফিউশন। তাহলে এই ক্যাপিটাল ইনফিউশনের গুরুত্বকে যারা না বুঝবে, আমি তাদেরকে অদূরদর্শী করব। বাংলাদেশে কত কোটি মানুষ? 16 কোটি মানুষ। তার মধ্যে যদি 1 কোটি মানুষও বিদেশে গিয়ে আরো 200 কোটি মানুষের মতো টাকা বাংলাদেশে নিয়ে আসতে পারে, ক্ষতিটা কোথায়? আমি এই ব্যাপারটাতে একেবারে তাত্ত্বিকভাবে চ্যালেঞ্জ করতাম সবাইকে যে দেশপ্রেম অত সোজা না। আমি বাংলাদেশে বাস করলাম বলে আপনি দেশপ্রেমিক হলেন? জি না, ধন্যবাদ। বাংলাদেশে বাস করলে দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেমের জন্য অনেক পরীক্ষা দিতে হয়, এবং সেটা বিদেশে থেকেও করা সম্ভব। আমি খুব জটিল ভাবে এটাকে প্রতিহত করি, এবং আমার মনে হয় যারা এই ব্যাপারে তাত্ত্বিক আলোচনা করতে চান, আমি তাদেরকে ওয়েলকাম জানাই যে আসুন আমরা আলোচনা করি যে আসলে দেশপ্রেম কিভাবে হতে পারে। না, আমি এই বিষয়টি নিয়ে, আপনি খুব মজার একটি বিষয় তুলেছেন, এই বিষয়টি নিয়ে আমি একদিন ডিবেট করতে চাই আমার এই অনুষ্ঠানে, যে আমরা যারা প্রবাসী আছি, আমার মনে হয় আমাদের দেশপ্রেম বেশি। আমি জানি না, আমি বেশি কমও বলবো না, একজন দেশে থেকে দেশের সমস্ত অপকর্ম করছে, সেই মানুষটি দেশপ্রেমিক, নাকি বাইরে থেকে একটা মানুষ দিন রাত পরিশ্রম করছে, যে মানুষটা ধরুন আমেরিকায় এসে আমরা বলবো সোকল অড জব করছে, সোকল ওয়ার্ড, আমি কোনো জবকে অড বলি না, কিন্তু করছে, করে সেই টাকাটা জমিয়ে তার পরিবারকে দিচ্ছে, সে বাংলাদেশের রেমিটেন্স বাড়াচ্ছে, বৈদেশিক মুদ্রা বাড়াচ্ছে। কোন মানুষটা দেশপ্রেমিক আমার কাছে? আপনি দেশে থাকলেন বলে আপনি দেশপ্রেমিক হলেন? জি না জনাব, আমি মানলাম না সেটা, এবং মানব না। এই ব্যাপারে আমি একেবারে গোড়া থেকে, আজকে থেকে না, আমি প্রথম থেকেই আমার যত এমনকি ইন্টেলেকচুয়াল বন্ধু আছে তাদেরও বলতাম যে এই ধারণাটি আসলে সম্পূর্ণ ভুল। দেশপ্রেম কোথা থেকে হচ্ছে, এমনকি সাহিত্য চর্চা কোথা থেকে হচ্ছে, এটাও নির্ধারিত হয় না। আমি বাংলাদেশে বসে লিখছি না বা আমেরিকায় বসে লিখছি, এটাও নির্ধারিত হয় না।
আমরা এই বিষয়টি নিয়ে খুব মজার একটি বিষয় পেয়েছি। এই বিষয়টি নিয়ে আরেকদিন আলোচনা করব। আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত আছেন ওবায়দুল ইসলাম তুষার, তিনি সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, এবং মূলত যে হাইকোর্টে এবং আপিল বিভাগে রিট হয়েছে তিনি তার নেতৃত্বে আছেন, এবং তিনি তার এই কোটার পক্ষে যে আন্দোলন তার একদম সামনের সারির একজন মানুষ। তার নির্দেশনায় কিংবা তার উদ্যোগেই এই রিটটি হয়েছে এবং আপিল বিভাগ থেকে রায় এসেছে। আজকে মূলত আমি আলোচনা করব সেজান মাহমুদ, যে বিষয়টি নিয়ে আমি কোটার পক্ষে বিপক্ষে সে বিষয়টি যাওয়ার আগে আমি একটু আমেরিকার প্রেক্ষাপটে একটু জানতে চাই। আমি ওই যে দেশপ্রেম নিয়ে আপনি সুন্দর করে শুরু করলেন, সে দেশপ্রেম থেকে একটু জানতে চাই, দেশের জন্য যারা যুদ্ধ করেন তাদেরকে কিভাবে সম্মান দেয়া হয় আমেরিকাতে, আমি সেটি একটু জেনে এবং শুধু কিন্তু আমেরিকা না, এটা বিশ্বজনীন একটা ব্যাপার, এবং দেশের জন্য যুদ্ধ করাই শুধু না, আমি দুটো জিনিস বলবো, আরো গভীরে তাত্ত্বিক ভাবে বলবো। আমরা যা বলছি, তর্কটা যে হচ্ছে, এই তর্কটার মূলে একটা প্রশ্ন আছে, এটাকে বলে সোশ্যাল জাস্টিস। আমরা সামাজিক ন্যায়তা কোথা থেকে পাই, কিভাবে পাই? এই সামাজিক ন্যায়তা বিষয়টি বোঝার জন্য একটা মিনিট আমি খালি সময় নিয়ে বলি। থিওরি অফ জাস্টিসে বলা হয়েছে যে পৃথিবীতে দু রকমের গুডস আছে, উপকরণ আছে। একটা হলো সোশ্যাল গুড, একটা ন্যাচারাল গুড। ন্যাচারাল গুড হলো একটা মানুষের মেধা ভালো, একজন মানুষকে দেখতে সুন্দর, একটা মানুষকে দেখতে অসুন্দর, এই যে আমরা বলি এগুলো, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, সামাজিক ভাবে সেটা না, এটাকে বলে ন্যাচারাল গুড। আর সামাজিক গুড হলো এই যে আমরা কার চাকরি দেব, কোথায় যাবে, কেন যাবে, কিভাবে যাবে, কার পড়াশোনা কিভাবে হবে, কে বিনা পয়সা পড়বে, কে পয়সা দিয়ে পড়বে, এগুলোকে বলে সামাজিক। যখন এগুলো ডিস্ট্রিবিউশনের মধ্যে ন্যায়তা থাকে, তখনই আমরা সামাজিক ন্যায়তা বলি, সোশ্যাল জাস্টিস বলি। তাহলে আজকে কোটার ব্যাপারটা কিভাবে আসছে? মুক্তিযুদ্ধ, আমেরিকার কথা ধরেন, ভেটেরান যারা, মানে আমি এটা অবাক হই যে বাংলাদেশের মানুষের এখনো স্পর্ধা আছে এটা বলার যে মুক্তিযোদ্ধাদের কোটা দেয়া যাবে না, মানে এটা একটা স্পর্ধা আমার মতে। কেন? বাংলার 50 বছর হয়নি বয়স, রাইট? মানে 50 প্লাস, মানে ওটা তো 50 বছর ধরি না আমরা, কারণ হওয়ার পরপর তো একটা দেশ মানে মাত্র শিশুর মতো ভূমিষ্ঠ হওয়ার মতো জাগ্রত হয়। তো যারা এই শব্দগুলো উচ্চারণ করে যে মুক্তিযুদ্ধ কোটা থাকা যাবে, আমি তাদেরকে স্পর্ধাই বলবো, যে তারা এই স্পর্ধাটা কোথায় পায়। আমেরিকায় দেখেন ভেটেরানদের 10টা একেবারে বেনিফিট দেয়া আছে, এটা একেবারে কনস্টিটিউশনাল বেনিফিটের মতো তাদের, মানে মানে তাদের একেবারে অধিকার যাকে বলে। একজন ভেটেরান হলে তার চিকিৎসা, ভেটেরান হসপিটাল আছে আলাদা, সেখানে তারা কোনো অন্য লোকের সাথে চিকিৎসা নিতে যায় না, তাদের জন্য ভেটেরান হসপিটাল আছে, তারা চিকিৎসা পায়। একজন ভেটেরান যদি আহত হয়, সারা জীবন তারা ভেটেরান ভাতা পেতে থাকবে, সারা জীবন, যতদিন বেঁচে থাকবে এবং যতদিন তার পরিবারও থাকবে ততদিন তারা ভাতাটা পায়। তারা যতদিন পর্যন্ত চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবে, প্রত্যেকটা জায়গায় ভেটেরানদের জন্য আলাদা একটা জায়গা আছে। এমনকি প্রাইভেট সেক্টর, আমি ধরেন আমেরিকার একটা প্রিমিয়াম প্রাইভেট হসপিটাল শুধু না, মানে ইউনিভার্সিটিতে কাজ করি, যেমন হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি, এটাও ওই লেভেলের ইউনিভার্সিটি। সেখানে আমরা মেডিকেল কলেজে যখন ছাত্র ভর্তি করছি, যেখানে সারা আমেরিকাতে স্কোটাস মানে সুপ্রিম কোর্টের আইন করে কোনো কোটা রাখা হয়নি, সেখানে কিন্তু আমরা ঠিকই ভেটেরানদের জন্য আলাদা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। আমরা কোটা বলি না, আমরা বলি ভেটেরান আমাদের ইন্টারেস্ট গ্রুপ, যাদেরকে আমরা নিচ্ছি। তাহলে আমেরিকাতে মানে একটা মানুষও বলতে পারবে না যে ভেটেরানদের, আমি জাস্ট 4টা উদাহরণ দিলাম, আরো এরকম আরো 6টা উদাহরণ আছে। তাদের চিকিৎসা, তাদের যদি অসুস্থতা থাকে, কোন রকমের ডিসএবিলিটি আমরা যেটা বলি, কোন রকমের ডিসএবিলিটি থাকে, তাদের চাকরি ক্ষেত্রে, তাদের অন্যান্য সব ক্ষেত্রে এই সুবিধাটা দেয়া হয়। কারণ বলা হয় কি যে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদটা কি, সবচেয়ে দামি সম্পদটা কি? এক কথায় মানুষের জীবন। একজন ভেটেরান যোদ্ধা সে জীবনটা দিচ্ছেন, যে জীবনের জন্য ঝুঁকি নিচ্ছেন, আর এটা যারা রিকগনাইজ করতে পারে না, আমি তাদেরকে শুধু অকৃতজ্ঞই বলবো না, আমি বলবো যে বাংলাদেশের মতো স্বাধীন একটা দেশে যারা 1971 সালে মাত্র যুদ্ধ করে একটা নতুন রাষ্ট্র হয়েছে, এর বিরুদ্ধে কথা বলাটা একটা স্পর্ধার সামিল। এটাকে আমি কোনোভাবে আমি কোনো যুক্তিতে করতে, তারা বলতে পারে যে মুক্তিযুদ্ধ কোটাকে আমরা রিফর্ম করি, মানে রিফর্ম কেন বলবো, যে হ্যাঁ একজন মুক্তিযোদ্ধার নাম করে বাংলাদেশের থেকে অসততা নাই, 100 বার আছে, আমাদের প্রত্যেকটা পদে পদে অসৎ সরকারি
কর্তা কর্মচারীরা আছে, আমরা জানি সেটা। একজন মুক্তিযোদ্ধার নাম করে 7 জন বানানো মুক্তিযোদ্ধাকে চাকরি দেওয়া হয়েছে, সেগুলোও আমরা জানি। এগুলো প্রতিহত করো, এগুলোর জন্য আন্দোলন করতে পারো, কিন্তু বলতে পারো না যে আমি মুক্তিযুদ্ধে কোনো কোটায় রাখতে চাই না। সেটা একটা স্পর্ধা। আমি সেই জায়গাটি থেকেই একটু মানে প্রশ্ন করতে চাই। আমি তুষার আপনার কাছে যাব, তবে সেজান মাহমুদকে আজকে আমরা একটু, যেহেতু বহির্বিশ্বের আলোকে বাংলাদেশের বিষয়টি একটু আলোচনা করতে চাই, আমি একটু সেজান মাহমুদকে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে মেধা আর মুক্তিযুদ্ধ, এই শব্দগুলো কেন একসঙ্গে আসবে? এটা একটা চালাকি, এবং বাংলাদেশেও যারা কালচারাল হেজিমনি করতে চায় এই ধরনের মানুষ তো আছে, এবং মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের মধ্যেও এই ধরনের মানুষ আছে। কিন্তু লক্ষ্য করবেন আমি আমি আমার মাথা থেকে ইনস্ট্যান্টলি 2020 সালের দেই, মানে খতিয়ান দেই, স্ট্যাটিস্টিক্স দেই। সেখানে ধরেন 14,000 15,000-এর মতো মানুষ নিয়োগ হয়েছিল, এবং আমরা জানি এটা হলো 35-36তম বিসিএস এর কথা বলছি। সেখানে কিন্তু মাত্র 8.7% আমার যদি মনে থাকে ঠিক মতো, 8.7% ছিল মুক্তিযুদ্ধ কোটা, কিন্তু 66 বা 67% কিন্তু ছিল মেধাভিত্তিক। তারপরে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, আমি তো বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে আমি চাকরি করিনি, মানে সেটা অন্য কথা, কিন্তু পরীক্ষাটা প্রিলিমিনারি টিকতে হবে, তাই না? ও টিকার জন্য তো মেধা লাগে। আজকে কোটা তুলে দিলে যারা আন্দোলন করছে সবাই 100% টিকে যাবে? আমার তো মনে হয় না, তাই না? আমি মেধাকে খাটো করছি না কাউকে, তারা প্রতিযোগিতার সুযোগ পায়, কিন্তু তথ্যটা হলো মাত্র 8-9% এই মুক্তিযুদ্ধের কোটাতে যায়, এবং সেটা যাচ্ছে। তাহলে সেটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষের চাকরির অভাব হয়েছে? আমি কিন্তু তা মনে করছি না। আমার মনে হয় না কোনো যৌক্তিক ভাবে সেটা বলা যায়। তো এই জন্য মেধা এবং মুক্তিযুদ্ধকে পরস্পর বিরোধী করাটা, একজন মানুষ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হয়েও মেধাবী হতে পারে, তাই না? তাহলে তাকে তো ওই মেধাটা দিয়ে আসতে হয়েছে। তারপরে একটা জায়গায় গিয়ে আমরা যেটা বলি যে আপনি 100 মিটার একটা স্প্রিন্ট দৌড়ের প্রতিযোগিতা করছেন, কোনো জায়গায় কিন্তু কেন আমরা আগে পিছে করে ওই দৌড়টা শুরু করি? কারণ কে অ্যাডভান্টেজে আছে, কে ডিসঅ্যাডভান্টেজে আছে, এটা বৈজ্ঞানিক ভাবে দেখেই কিন্তু সেটা দেয়া হয়। সমাজের ক্ষেত্রেও তাই। আমেরিকাতে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে একটা অ্যাকশন 1961 সালে জন এফ কেনেডি তার সমস্ত পাওয়ার ব্যবহার করে একচ্ছত্রভাবে প্রেসিডেন্ট হিসেবে সেটা আইন করেছিলেন যে এদেশে যারা যারা নির্যাতিত হয়েছে, একসময় এদেশে দাস প্রথা ছিল, তাহলে তাদেরকে আমরা অন্য একটা মানুষের সাথে সমান প্রতিযোগিতায় নামিয়ে দেব? এটাই সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়তা? কোনোদিন না, এটা হতে পারে না। তাহলে তাদের যে আলাদা একটা সুযোগ দেওয়ার প্রবণতা, এই প্রবণতাটাই সোশ্যাল জাস্টিস ছিল। এবং দেখেন 61 সাল থেকে আজকে পর্যন্ত কেউ এটার বিরোধিতা তেমন করলেও পারেনি। হ্যাঁ, এখন মনে হচ্ছে সবাই একটা সমতার জায়গায় আসছে, কিংবা কোনো জায়গায় হতে পারে, সেটা তারা করছে। তাহলে আমাদেরও ওরকম একটা সময় দিতে হবে। রিফর্ম হতে পারে, আইনটার রিফর্ম হতে পারে, কোটার একটা রিফর্ম হতে পারে, যেটা যাতে ন্যায্যভাবে কোটাটা হয়, অন্যায্যভাবে না হয়। কিন্তু কোটা একদম তুলে দিতে হবে, মুক্তিযোদ্ধাদের কোনোভাবে রেকগনিশন দেয়া যাবে না, কারণ কয়েকটা জায়গায় ভুল ভাবে অথবা অন্যায় ভাবে মুক্তিযোদ্ধা বানিয়ে কেউ একজন অন্যায় করেছে, সেটাও অন্যায় করেছে যেই করুক, এটা তো হতে পারে না। এটা হবে আমার মানে এই বিষয়ে একেবারে কনক্রিট বক্তব্য। সেই দুর্নীতির প্রসঙ্গে আমি যাওয়ার আগে আমি একটু তুষার আপনার কাছে যেতে চাই। তিনি সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, এবং যিনি কোটার আন্দোলনের সক্রিয়ভাবে আপনি জড়িয়ে আছেন আদালত প্রাঙ্গণ থেকে সব জায়গায়। আপনার কাছে আমি একটু জানতে চাই যে দেশে কোটা বিরোধী এবং কোটার পক্ষে বিপক্ষে আমি কারা আছে কারা নেই সেই প্রসঙ্গে যাওয়ার আগে এই মুক্তিযোদ্ধার কোটা নিয়ে কেন এত বিতর্ক তৈরি হলো? এটি কি রাজনৈতিক, না সত্যি সত্যি যারা সাধারণ, কারণ যারা মেধাবী যারা আছেন তারা সত্যিকার অর্থেই চাচ্ছেন যে কোটা বিরোধী? আপনার কাছে কি মনে হয়, যে নাকি আপনি ভাবছেন যে আপনারা বলছেন যে এটি রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য, এবং আমাদের সাথে যে অতিথি আছেন, সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। স্বাধীনতার তো আজ 53 বছর চলছে। সেই স্বাধীনতার মাত্র 3 বছরের 3.5 বছরের মাথায় যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো,
তখন তো এই দেশ মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে চক্ররা ছিল সেটা কিন্তু মুক্তিযুদ্ধকে তখনও মেনে নিতে পারেনি, এখনো মেনে নিতে পারেনি। আমি বলছি না যারা আন্দোলন করছে সবাই জামাত শিবির, সবাই স্বাধীনতা বিরোধী, কিন্তু প্রশাসনে যাতে মুক্তিযুদ্ধের চেতনার কিছু লোক বা মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বা বঙ্গবন্ধুর আদর্শের লোক যাতে ঢুকতে না পারে, কোটা ব্যবস্থা থাকলে স্যার যেটা বললেন যে অবশ্যই কিছু একটা ফেসিলিটি পাচ্ছে, সেটা হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রে। সেক্ষেত্রে কিছু একটা অংশ কিন্তু 5%, 7%, 10% যাই হোক না কেন সেটা তারা ঢুকছে। এতে হচ্ছে মুক্তিযুদ্ধের ভিতটা অনেকটাই শক্তিশালী হচ্ছে। এই যে যে মুক্তিযুদ্ধের ভিতটা যাতে প্রশাসনের শক্তিশালী না হতে পারে, সেজন্যই কিন্তু আপনার এই আন্দোলনটা কিন্তু যে এই যে আজকে হচ্ছে বিষয়টি এরকম না। অর্থাৎ এটার আসলে ব্যাকগ্রাউন্ড আছে। যেমন দেখেন 1972 সালে যখন কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল তখন কিন্তু অনলি মুক্তিযোদ্ধা কোটা ছিল না। আপনার জেলা কোটা হচ্ছে 80% ছিল এবং সাধারণ কোটা আপনার যেটাকে বর্তমানে মেধা কোটা বলে থাকে, আমি সেটাকে কখনো মেধা কোটা বলতে রাজি না, কারণ এটা একটা সাধারণ কোটা। আর অন্যদিকে জেলা কোটাটাকে বলা হয় সংরক্ষিত কোটা, সেটা আপনাদের আমেরিকান যে সিস্টেম বা ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেমটা। কিন্তু বর্তমান পরিকল্পিতভাবে একটা পক্ষ, যেটা মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ, মুক্তিযুদ্ধ বিরোধী অংশ, সেটাকে মেধা কোটা নামকরণ করেছে। সারা বিশ্বেই কিন্তু এটাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে দেখা হয়, কিন্তু বাংলাদেশে এটাকে আপনি নেগেটিভ অ্যাকশন হিসেবে দাঁড় করাতে চাচ্ছে। যে কোটার বিপরীত শব্দ মেধা, মেধার বিপরীত শব্দ কোটা। এটা হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে মানে প্রতিপক্ষকে স্নায়ু যুদ্ধ করে যে মানে হারিয়ে দেওয়ার একটা কৌশল তাদের, যাতে হচ্ছে এরা অমেধাবী, এরার পরিচয় না দিতে পারে। এটা হচ্ছে তাদের ঘায়েল করার মূল শক্তি, মানে একটা হাতিয়ার। এবং আমাদের ক্ষেত্রেও যে এটার সাইড ইফেক্ট পড়ে না এরকম না। আপনি দেখেন আমাদের কিন্তু অনেক দক্ষ অফিসার আছে যারা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা কর্মক্ষেত্রে কিন্তু ব্যাপক ভালো করেছে। তাদের কেরিয়ারে বা তাদের প্রশিক্ষণে বা যে কোনো ক্ষেত্রে খুব ভালো করছে। তো 72 সালে কোটা ব্যবস্থা দেওয়া হলেও 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা, মাঝখানের 21 বছরের ইতিহাস, একটা অন্ধকার যুগের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই সময়টা কিরকম ফেসিলিটি পেয়েছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আবার 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা যখন আসলো তখন দেখেন নিজে কোটার কার্যকারিতা নাই, 21 বছরে তেমন কিছু পাই নাই, তারা যে ক্ষতিগ্রস্ত হলো। এই যে মাত্র আর বলে রাখি যে 1972 সালে কোটা ব্যবস্থা দেওয়া হলো, 73 সালে মাত্র 350 জন মুক্তিযোদ্ধাকে অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কারণ তখন তো আর বিসিএস ছিল না। বিসিএস টা আসছে মূলত আপনার 80-র দশকে, 82 থেকে সেটা নিয়োগ হয়েছে আমার জানা মতে। আমি যদি সেই হিসাবে বলে থাকি, মাত্র আমার একজন বীর মুক্তিযোদ্ধা বললেন, সাবেক একজন অতিরিক্ত সচিব, যে যদি বিসিএস ক্যাডার হিসেবে মুক্তিযোদ্ধাদের নিয়োগ বলা হয়ে থাকে তাহলে মাত্র 25 জন মুক্তিযোদ্ধা সেই সুযোগ সুবিধা পেয়েছিল। তো ওই সময়টা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে একটা আহ তা প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা, সেটা অনেকটা ডিফিকাল্ট ছিল। তো এরপরে থেকেই কিন্তু দেখেন যে 96 আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে দেখে মুক্তিযোদ্ধাদের চাকরিতে প্রবেশের বয়স নাই। তার মানে 96 সাল পর্যন্ত ওই যে 300 জন বা 350 জন, ঠিক আছে, এই সময়টা তারা কিন্তু এক হচ্ছে আহ যুদ্ধে যাওয়ার আগেও তারা অসচ্ছল ছিল, বেশি ম্যাক্সিমামই হচ্ছে যারা এই দেশের দেশপ্রেমিক ছিল এবং গ্রামগঞ্জের অশিক্ষিত, বা অশিক্ষিত বলবো না, অক্ষর জ্ঞানহীন অনেকেই ছিল হয়তোবা। হয়তোবা হাতে কলমে অনেকে শিক্ষা ছিল না, বা কেউ স্কুল যাওয়া অবস্থায় ছিল, কেউ ক্লাস 9-এ পড়তো, কেউ হয়তোবা 10-এ পড়তো, কেউ বা ইন্টারমিডিয়েট পড়তো, বা কেউ অনার্স পরীক্ষা দিবে, এই অবস্থায় কিন্তু তারা যুদ্ধে গিয়েছিল, সেই গ্রামগঞ্জের ছেলেরাই। তো সেই অবস্থায় দেখেন যে 97, এই যে 1972 সাল থেকে 96 সাল পর্যন্ত আপনার এই যে 24-25 বছর মাত্র 300 জন মুক্তিযোদ্ধা কিন্তু চাকরি পেয়েছিল। কিন্তু তারা কি টিকে ছিল কিনা এটাও কিন্তু দেখতে হবে। 75 সালে আমি কিছুক্ষণ আগে একজন কামাল আঙ্কেল পোস্ট শেয়ার করলেন যে 77 সালে কি পরিমাণ মুক্তিযোদ্ধাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, বা যারা কিভাবে তাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে শুধু মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। 97-96 সাল পর্যন্ত এই এই যে 24-25 বছর ইতিহাস কিছুই পাই না। তারপরে 97 সালে আওয়ামী লীগ এসে কিন্তু এই যে বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরিতে অ্যাড করলেন মাত্র, যে যেহেতু সব মুক্তিযোদ্ধাদের বয়স শেষ, কিছু পায়নি,
তাহলে দ্বিতীয় আরেকটা মানে আওয়ামী লীগ চেষ্টা করলেন যে তাদেরকে একটু পুনর্বাসন করা যায় কিনা, কিন্তু আসলে পুনর্বাসনের সিস্টেম কি করবে বলেন? কারণ মাঝখানের 21 বছর যখন মুক্তিযোদ্ধারা পালিয়ে বেরিয়েছে, তখন তো তাদের সন্তানদের মানুষ করার মতো সেই সুযোগ সুবিধাটাই তারা পায় না। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে চলতেই পারে না এই সময়টা। তখন তো আর সন্তানদের দিয়েও তেমন কোনো লাভ হচ্ছে না, কারণ পূর্বে যদি আপনার এই সাইড ইফেক্টটা কিন্তু পরবর্তীতে আছে। এরপরে 97 সালে সন্তানদের দিল, দেওয়ার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু মাঝখানের 21 বছরের যে প্রশাসক গুলি ছিল আমাদের পরিবার থেকে যারা একটু একটু পড়াশোনা করতে পেরেছে সেই সংখ্যাটা খুব কম না, কিন্তু যে আজকে 8% কেন পূরণ হচ্ছে, 7% কেন পূরণ হচ্ছে, এটা বিশাল একটা সমীকরণ আছে যে আমরা যোগ্য না। না, বিষয়টা এরকম না। কারণ প্রথম স্থান থেকেই কিন্তু এগিয়ে আসা সম্ভব হচ্ছে না, কারণ ওই প্রথম দিকেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাদেরকে ওই সাইড ইফেক্টের কারণে কিন্তু তারা এই যে 5%, 7%, 10% বা অন্যান্য দেশের যে সিস্টেম গুলি আছে, কোটা পদ্ধতিগুলি, ওইটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে ইমপ্লিমেন্টেশন করে থাকে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা করে থাকে না। অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশে বারবার বলা হচ্ছে যে কোটাদারের অযোগ্য, অমেধাবী, এটা একটা স্যার কিন্তু বললেন যে এই বিষয়টা কতটুকু দুঃখজনক যে আমরা আমি দেখেন তুষার, যে আপনার এই জায়গাটি থেকেই আমি একটু সেজান মাহমুদের একটা প্রশ্ন করতে চাই, আর তারপরে আবার তুষার আপনার কাছে আমি আসছি। সেটি হচ্ছে আহ উনি যেমনটি বলছিলেন, দুঃখ করি ওনার কণ্ঠ আপনি যেমনটি, মানে এটি স্বাভাবিক। মনে হয় যে কোটা নিচ্ছে মানেই হচ্ছে দুর্বল মানুষ, কোটা নেওয়া হচ্ছে মানে আমার অপরাধ, কোটা নেওয়া হচ্ছে মানে হচ্ছে আমি অমেধাবী, কোটা নেওয়া হচ্ছে মানে আমাকে করুণা করা হচ্ছে। এই প্রসঙ্গে সেজান মাহমুদ আপনার কাছে আমি জানতে চাই, আমি এখানে যেহেতু সরকারি চাকরি করি, আমি দেখেছি ভেটারানদের কি পরিমাণ সম্মান দেওয়া হয়। এটি তাদের অসম্মান করে, তাদের অযোগ্য সেইভাবে তাদের দেওয়া হচ্ছে না, তাদের দেওয়া হচ্ছে আমাদের থেকে তারা যে ডিফারেন্ট, তারা অনেক বেশি সম্মানের জায়গায় আছেন, সে কারণেই তাদের এই সুযোগ সুবিধাটি পাওয়া উচিত। এভাবেই কিন্তু আমেরিকাতে ট্রিট করা হয়। সেই প্রসঙ্গে সেজান মাহমুদ আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মনস্তাত্ত্বিক জগতে এই মুক্তিযোদ্ধা, এই তাদের কোটা, এগুলো কেন নেগলেসি এভাবে ব্যবহার করা হবে? সেটির কারণ কি আপনার কাছে কি মনে হয়? এটা একটা দারুণ প্রশ্ন, এবং তার আগে আমি অ্যাকনলেজ করি যে দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন আপনি। নতুন মানে প্রজন্ম হিসেবে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে আমি বলি, একটা হলো যে যে আমরা এই যে সাধারণ কোটাটাকে মেধা কোটা বলে যে সেপারেট করে দিচ্ছি, যে যারা এটার বাইরে তারা মেধাবী না, যেটা আমেরিকাতেও খুব কৌশলে তারা করে। দেখবেন, এমন আমি উদাহরণটা আজকে দেখি, কারণ গতকালই একজন রিপাবলিকান বড় নেতা বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পর্কে বলছেন যে তিনি একজন ডিইআই রিক্রুট। ডিইআই শব্দটি হলো ডাইভার্সিটি, ইনক্লুশন অ্যান্ড একুইটি। হ্যাঁ, সেটা রিক্রুট। এই কথাটা কতটা ডেরোগেটরি, কতটা তাকে ছোট করা। তিনি একজন মানে মেধাবী শুধু না, আমি বলবো যে অতুলনীয় মেধাবী, মেধা সম্পন্ন একজন মানুষ, একটা আইনজ্ঞ। মানে তার ক্যারিয়ার চিন্তা করলে কয়জন আমেরিকান সেখানে যেতে পারে আমি সে প্রশ্ন করব, কিন্তু ওরা বলবে যে এটা হলো ওই ধরনের এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু এটা করা হচ্ছে, যে বলা হচ্ছে যে 86% মেধাতে যাচ্ছে আর বাকি লোক কোটাতে যাচ্ছে। তার মানে মেধা আর কোটা সাংঘর্ষিক। এই শব্দটা ক্লারিফাই করার জন্য আমি অনেক ধন্যবাদ দেই, কারণ এটা একটা চতুরতার সাথে এই মুক্তিযোদ্ধাদেরকে অবমান করা, আমি বলবো অবদমিত করা, এবং একই সঙ্গে অবমূল্যায়ন করার একটা কৌশল মাত্র। তাহলে এটা গেল। দ্বিতীয় হলো যে যে প্রশ্নটি আপনি করলেন নূপুর, যে আমরা এখানে দেখি ভেটারানদের সম্মানটা কিরকম। মানে এটা বলতে গেলে সত্যি সত্যি ইমোশনাল হতে হয়। যে আমরা প্লেনে যখন উঠি, একটা আমি হয়তো নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছি, প্লেনে ওঠার সময় ওরা জিজ্ঞেস করে যে প্রথমে যারা ভেটারান তারা আগে আসবে, এবং দরকার পড়লে তাদেরকে একটা স্যালুট দেয়, দিয়ে তারপরে প্লেনে তোলে। এই যে সম্মান দেখানোর যে কালচার, যে সংস্কৃতি আমাদের বাংলাদেশে, আমরা তো যাকে পারে টেনে নামানোর চেষ্টা করি, তাই না? আরো যেটা বলেছেন যে হ্যাঁ, বঙ্গবন্ধুকে 3-4 বছরের মধ্যে মেরে ফেলে একটা পরিবারকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, তার সাথে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ষড়যন্ত্র, সমস্ত কিছু গুলিয়ে মুক্তিযোদ্ধাদের পরিবারদেরকে নানাভাবে
সামাজিকভাবে অপদস্থ করার যে প্রক্রিয়াগুলো ছিল, আজকে যদি সেগুলো আমরা কনসিডার করি, তাহলে এই কোটা সিস্টেম নিয়ে প্রশ্নই তোলা যায় না, প্রশ্ন তোলা উচিত না। তা আমি যেটা বারবার বলছি যে আমরা তারপরেও আমরা তাত্ত্বিকভাবে যাই, কারণ তাত্ত্বিকভাবে যেতেই হবে আমাদের, যে আমরা সোশ্যাল জাস্টিসটা চাচ্ছি না বাংলাদেশে। এখন আমরা 53 বছর, আমাদের রাজনীতি অনেক পরিণত হচ্ছে, আমাদের অর্থনীতি পরিণত হচ্ছে, এবং অফকোর্স কোশ্চেন থাকবে, দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে নানা রকমের আলোচনা হবে, সেগুলো আমি সবই মেনে নিচ্ছি, এবং সেটার একটা প্রতিক্রিয়াও থাকবে, একটা বিরোধী দল থাকবে, বিরোধী মানুষরা থাকবে, তাদেরও কথাবার্তাকে আমরা মেনে নিব, শ্রদ্ধা করব। কিন্তু একই সঙ্গে তাদেরকেও আমি প্রশ্ন করব যে আজকে 53 বছর আমরা কতটুকু মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পেরেছি। যেটা বলছিলেন যে আসলে কিন্তু 20-21 বছর কিছুই দেয়া হয়নি, বরং বিপরীত ছিল। কেউ মুক্তিযোদ্ধা পরিবার হলে সে বলতে পারতো না, সে বলতে সাহস করতো না, অথবা বললে বরং অপদস্থ হতো। তো এইরকম একটি ডিসপ্যারিটি, অন্যায় যেখানে থাকে সেখানে তো আমাদের সামাজিক হোক আবার পলিসির দিক থেকে হোক একেবারে সচেতন ভাবে নতুন কিছু করতে হবে, যেটা তাদের প্রতি ন্যায়তা প্রতিষ্ঠা করতে পারে। তাহলে কোটাকে কেন আমরা, কোটাকে খারাপ না, বরং কোটাকে সংস্কার করার কথা বলা যেতে পারে। কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবার এবং এমনকি প্রজন্ম, আমি মনে করি তারা সেই মর্যাদাটা পাওয়ার যোগ্য, এবং তারা মেধা দিয়েই সেখানে আসবে। মেধা দিয়েই কিন্তু তারা আসছে, এমন না যে মেধার যোগ্যতায় তারা আসছে না। কিন্তু ওই আলাদা সম্মানটা আমাদের দেয়া শিখতে হবে একটা জাতি হিসাবে, এটা আমাদের দরকার আছে। অবশ্যই দরকার আছে, এটির সাথে জড়িয়ে আছে দেশপ্রেম। কিন্তু মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের লাল সবুজের পতাকা, এটির প্রতি যদি শ্রদ্ধা না থাকে, আমি যখন বলি যে আমার চাকরি কিংবা, সেটা তো আরো পরের বিষয়। আগে তো আপনার মূল জায়গাটিতে সম্মান, দেশপ্রেম বলতেই আপনাকে মুক্তিযুদ্ধ মেনে নিতেই হবে। সেই জায়গাটিতেই যদি আপনি না মানেন, তাহলে তো আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করছেন। বিষয়গুলো তো এভাবেই দাঁড়ায়। আমি তুষার আপনার কাছে যেতে চাই যে এই ব্যর্থতা আমাদের সবারই, যে আমরা মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মানটুকু দিতে পারিনি। এই ব্যর্থতা যদি আমি বলি, যারা স্বাধীনতা বিরোধী তাদেরও, যারা আপনার মতো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাদেরও। তো এই ক্ষেত্রে আপনি একটি সংগঠনের নেতৃত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন। এই যে সাধারণ যে মানুষগুলো, সাধারণ যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমি সবাইকে দোষারোপ করব না, সবাই অনেকে, কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যখন আমিও অনেক সময় কোনো দলেরই ছিলাম না, কিন্তু যখন শামসুন নাহার হলে একটু হামলা হলো, আমরা সবাই মিলে সেই স্রোতে গা ভাসিয়ে আন্দোলন করেছি, ভাঙচুর করেছি। সেটি এক রকমের আমি বলবো যে শিক্ষার্থীদের মধ্যে কাজ করে। কিন্তু আপনাদেরও তো দায়িত্ব আছে মুক্তিযুদ্ধ এই শব্দগুলোকে শ্রদ্ধার জায়গাটিতে নিয়ে যাওয়া। সেই প্রেক্ষাপটে আপনি কি কোনো সাজেশন কিংবা কোনো কিছু যুক্ত করতে চান, নাকি আসলেই যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আছে খুবই অসহায় বাংলাদেশের প্রেক্ষাপটে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এই যে এগুলো আসলে পুরোটাই রাজনৈতিক। অর্থাৎ এই যে যারা একটা মুক্তিযুদ্ধ বিরোধী, আমি কখনোই বলছি না যে যারা আন্দোলন করছে এরা কিন্তু কোমলমতি এবং অবুঝ অনেকেই, এবং তারা স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। এখানে আমরা দেখেছি যে তাদের এই কোটা সম্পর্কে ধারণা নাই, বিশ্বের কোটা সম্পর্কে ধারণা নাই, কোটার প্রয়োগ নীতি সম্পর্কে ধারণা নাই, এবং বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা বা সংবিধান সম্পর্কে ধারণা নাই। একটা গুজবের উপর বাংলাদেশ চলছে। অর্থাৎ বাস্তবিক পক্ষে মুক্তিযুদ্ধ বিরোধী কিছু মানুষ এটাকে উস্কে দিচ্ছে। অর্থাৎ মুক্তিযোদ্ধারা যাতে প্রতিষ্ঠিত না হয়, হ্যাঁ, এটা যাতে মুক্তিযোদ্ধার সন্তানরা যাতে কোনোভাবে প্রতিষ্ঠিত না হতে পারে। কারণ 71-এ যারা আপনার পরাজিত হয়েছিল এই দেশে, কিন্তু তাদেরকে বিচার করা হয়নি। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উদারতায় কিন্তু আপনার যারা কিছু অংশ ছিলেন তাদেরকে ক্ষমা করেছিলেন। পরবর্তীতে জি, তারা কিন্তু ক্ষমা পেয়েছিলেন। তারা কিন্তু ক্ষমা পেলেও তারা কিন্তু অনুতপ্ত হয় নাই। তারা যদি অনুতপ্ত হতো তাহলে এদেশের বাংলাদেশের মানুষকে, এদেশের মাটিকে, এদেশের পতাকাকে, এদেশের মানচিত্রকে, এদেশের মুক্তিযোদ্ধাদেরকে মেনে নিত এবং সম্মান করত। কিন্তু দেখেন, ওই অংশ কিন্তু তাদের অবস্থানই আছে। আমরা সুশীল হয়েছি, আমরা মনে করেছি আমার বাবা আচ্ছা 71-এ অপরাধ করেছে, আচ্ছা বাদ দাও, তারা তো আমাদের দেশের নাগরিক ছিল, তারা আমাদের ভাই ছিল, তারা আমাদের আত্মীয় স্বজন ছিল, বাদ দাও, আমরা ভুলে গেলাম। কিন্তু তারা কিন্তু ভুলে যায় নাই জামাত শিবির বা হচ্ছে আপনার স্বাধীনতা বিরোধী চক্রটা। দেখেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কি মুক্তিযুদ্ধের পক্ষে হয়েছে? তাদের পরবর্তী প্রজন্ম
তারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে? কখনো মেনে নেয়নি। তারা কিন্তু এখনো দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। এটা তাদের জেনেটিক্যালি, বাই জেনেটিক্যালি যাচ্ছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী অংশই কিন্তু এই কাজগুলির সাথে একবারে উতপ্রুতভাবে লিপ্ত। অর্থাৎ আমি দেখেছি যে আপনার কখনো বাইকের পিছনে এডিট করে আমি মুক্তিযোদ্ধার সন্তান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান লিখে দিচ্ছে। যত কিছু করা যায় মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন যে আমার স্ট্যাটাস গুলিতে এই যে অংশটা আইসা সারাদিন, আমার কথা হচ্ছে যে কোটা ব্যবস্থা থাকবে বা থাকবে না সেটা গভর্নমেন্টের একটা বিষয় আছে, পলিসির বিষয় আছে, এবং সর্বশেষ এটা সুপ্রিম কোর্টে চলে গেছে। সেইখানে বিচার ব্যবস্থা হবে, সেইখানে যৌক্তিক আলোচনা হবে। এবং আমি প্রত্যেকটা টক শোতে কিন্তু সেই কথাগুলি বলছি যে কোটা থাকবে বা না থাকবে ওইটা বড় বিষয় না, কিন্তু কোটা ইস্যুকে কেন্দ্র করে এই যে যারা বীর, যারা নিশ্চিত মৃত্যু জেনে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল তাদেরকে অপমান অপদস্থ করা যাবে না, তাদেরকে ট্রল করা যাবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করা যাবে না, তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করা যাবে না। গত 18 সালে এমন ঘটনা ঘটেছিল যে আপনার লাস্টে অনেক মুক্তিযোদ্ধা মানে কান্না করে বলছে, বাবা আমাদের ক্ষমা করো, আমরা দেশ স্বাধীন করে অপরাধ করেছি, আর আমাদের অপমান করিও না। মানে আত্মহত্যা করার মতো অবস্থা, এবং বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হতেই পারে, রাজপথে আন্দোলন হতেই পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। গণতান্ত্রিক দেশে রাজপথে আন্দোলন হবে, যে কোনো বিষয়ের বিরুদ্ধে হতে পারে। কিন্তু যারা মুক্তিযোদ্ধা, এই যে দেখেন কয়েকজন বলতেছে যে, অনেক মানুষে বলতেছে যে তাদেরকে একটা দ্বীপ দিয়ে দাও, তাদেরকে একটা জেলা দিয়ে দাও। এই যে মার্কিনরা বা মিয়ানমার দ্বীপে হামলা করেছে নারকেল জিঞ্জিরা, ওখানে তাদেরকে পাঠিয়ে দাও। আপনি বিষয়টা বুঝতে পারেন যে একটা স্বাধীন দেশে বাস করি, সেই স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের সম্মান নাই, তাদের পরিবারের সম্মান নাই, এবং বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে। আর এই দেশে কোটা ব্যবস্থা তো তাদের কোনো ধারণাই নাই যে একটা কোটা ব্যবস্থা, তারা বারবার বলছে বৈষম্য সৃষ্টি করে। তারা আপাতত দৃষ্টিতে যেটা আমরা মনে করে থাকি যে কোটা ব্যবস্থা একটা সংবিধানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, কিন্তু ইকুয়ালিটি কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু তাদের ফর্মুলা নাই। একটা এব্রো খেব্রো খ্যাত একটু ইন্টারাপ্ট করি, একদম খুব সত্যি কথা বলেছেন যে ওইটাকেই আমি স্পর্ধা বলেছি, যে একটা স্বাধীন দেশে একটা মুক্তিযুদ্ধ পরিবারকে অথবা মুক্তিযোদ্ধাকে যখন এই অপমান করার, ট্রোল করার সাহস পায়, এটাই হলো স্পর্ধা। দুই হলো যে আরেকটা জিনিস যেটা বলছিলেন ওখানে, আমি যেহেতু এটাই আমার প্রফেশনাল, মেডিকেল কলেজে ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন, ইকুইটি শব্দটা, যে আমরা কিন্তু ইকুয়ালিটি না, ইকুয়ালিটি অনেকভাবে আনা যায়, কিন্তু আমরা ইকুইটি চাচ্ছি। ইকুইটি হলো জাস্টিস তার সাথে জড়িত। আমরা দুইটা চাকরি দিয়ে মানুষকে ইকুয়াল করা যেতে পারে, কিন্তু ইকুয়াল করলেই ইকুইটি আসে না। ইকুইটি আসতে হলে সোশ্যাল জাস্টিসটাকে আনতে হয়, এবং সোশ্যাল জাস্টিস তখনই হবে যখন আমরা দেখব যে হ্যাঁ, একটা এমনও তো হতে পারে যে কোনো পরিবারের যিনি কর্ণধার ছিলেন তিনি মারাই গেছেন, নিখোঁজ হয়েছেন, কত রকম ভাবে আছে। আজকে তো তার বয়স, কিংবা যিনি জীবিত আছে তার বয়স 60 পার হয়ে যেতেই পারে, সেজন্য তিনি আর সরকারি চাকরি পাচ্ছেন না। তাহলে এই জায়গাগুলো যেটি আপনি বলেছেন তুষার সুন্দর করে, যে ওই জায়গাগুলো দেখে যদি আমরা ন্যায় বিচারটা না আনতে পারি, তাহলে তো সোশ্যাল জাস্টিসটা হয় না, ইকুইটি হয় না। ইকুয়ালিটি হয়তো আসতে পারে কোনো না কোনো ভাবে, কিন্তু ইকুইটি হয় না। সেটার জন্যই বরং আজকে বেশি কথা বলা জরুরি, যে ওটা সংস্কার হতে পারে। আপনারা আন্দোলন করুন, এটা সংস্কারের পক্ষে বলুন, এটা যাতে আরো নির্ভেজাল ভাবে মুক্তিযোদ্ধা পরিবারের দিকে যায় সেটা বলতে পারেন, কিন্তু বলতে পারেন না যে মুক্তিযোদ্ধাদের এটা দেয়া যাবে না। এই গ্রাউন্ডে তাদের কোনো যুক্তি নেই। এটা প্রকাশ্যে বলছে, আসলে এটা প্রকাশ্যে বলছে। আপনি নিশ্চিত থাকেন আগামীকালকে যদি বলা হয় যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, বাকি কোটাগুলি থাকবে, দেখবেন আন্দোলন বন্ধ হয়ে গেছে, দেখবেন বন্ধ হয়ে গেছে, আমরা জানি। এবং আমি একটু যুক্ত করতে চাই সেজান মাহমুদ, আমি অনেকগুলো টক শো দেখতে ভালো লাগে, এটি আমেরিকার হোক যে কোনো জায়গায় হোক। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোটা নিয়ে যে টক শো গুলো আমি খুব আগ্রহ নিয়ে দেখছিলাম। সেখানে মুক্তিযোদ্ধা শব্দটিকে আমার একজন সম্মানিত প্রফেসর, যিনি খুব নামকরা টক শো গেস্ট, এমন ভাবে শব্দগুলো বারবার বলছিলেন, তিনি কোটা বিরোধী, মনে হচ্ছে গালি দিচ্ছেন।
মানে এটি আমি দুঃখ করে আজকে এ কারণেই বলছি, কারণ আমি যখন এ দেশটিতে এসেছি এই আমরা বাংলা প্রফেসরদের নিয়ে আসুন আমার সামনে, সত্যি আমি একদিন এই একদিন নিয়ে সম্মানিত আসবো। আমি প্রফেসরদের আসলে সম্মানের এটি সাথে তাদের সাথে বিতর্ক এটি খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি হয়েছে, সে কারণেই করা, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল তাকে নিয়ে আসা, এনে আমি একদম সরাসরি জানতে চাইতাম যে আপনি আসলে কি কোটা বিরোধী না মুক্তিযুদ্ধ বিরোধী। সেটাই মানে শব্দগুলো কিন্তু এভাবে আসছে। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গেই আবার আসি। আমি একটু সেজান মাহমুদ আপনার কাছে যেতে চাই। আপনি যে দুটো শব্দ নিয়ে, আমি সরকারি চাকরিতে প্রবেশ করার সময় এই দুটো শব্দ বারবার আমাদের প্রশিক্ষণের সময়, ট্রেনিং এর সময় করাচ্ছেন, এবং ছবি দিয়ে যে মানুষটি পিছিয়ে আছেন কিংবা যে মানুষটি অনেক পিছনে, তাকে কিভাবে আপনি একই রান কিংবা যার পা নেই তাকে আর আপনাকে 100 মিটার দৌড়াতে বললেন, তাহলে তো হবে না। এই শব্দগুলো, এই উদাহরণগুলো দিয়ে আমাদের এখানে শেখানো হয়। এই কারণে আমি বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এক ধরনের মন মানসিকতা থাকে, যখন উন্নত দেশে আসে অনেক কিছুর পরিবর্তন হয় এখানে দেখতে দেখতে, শিখতে শিখতে। কারণ এই দেশগুলো এ কারণে উন্নত, এ কারণে এই দেশগুলো হচ্ছে বিশ্বের 1 নম্বর। আমি আরেকটি সেজান মাহমুদ যে প্রসঙ্গে আসতে চাই, যেটি তুষার অর্ধেক পথে এসে থেমে গিয়েছিলেন, আপনার যুক্তিটিও আমি নিব। সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে আন্দোলনকারীরা বারবার বলছেন, যেমন যিনি মুক্তিযোদ্ধা ছিলেন অনেকে মারা গেছেন, তার সন্তানটির বয়স এখন সরকারি চাকরিতে নেই। আমাদের আমেরিকার মতো নয় যে আমি 55 বছর বয়সে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবো বাংলাদেশের প্রেক্ষাপটে। নাতি নাতনিদের এই যে মুক্তিযোদ্ধাদের কোটা, সেই প্রসঙ্গে আমি একটু সেজান মাহমুদের বক্তব্যটি নিয়ে তারপরে তুষারের কাছে যেতে চাই। আপনি কি বলবেন? না, ওই ওই যে সমতা এবং ন্যায়তা, এই দুইটি শব্দ, মানে একুইটি এন্ড ইকুয়ালিটি, এই শব্দটা যদি আমরা ইকুয়ালিটির কথা বলি, তখন অনেকে বলতে পারে হ্যাঁ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার সময় তিনি পাননি, চলে গেছে, সুতরাং আমাদের ইকুয়ালিটি দিতে হবে। এটা হলো ইকুয়ালিটির যুক্তি। আর একুইটির কথা যদি বলি, একুইটি শব্দটা আসে কিন্তু ন্যায় শব্দটার সাথে যুক্ত, জাস্টিসের সাথে যুক্ত। তাহলে আমরা জানি যে ওই মানুষটি যতদিন জীবিত ছিলেন, তা 21 বছর বা তার বেশি সময় তার কোন রকমের সুবিধা তিনি পাননি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমন ছিল যে পাননি। মুক্তিযুদ্ধকে ছিল সেটাই তারা অনেকটা লুকিয়ে রাখতো, এরকম ব্যাপারটা ছিল, তাই না? অনেক সময় ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। তাহলে আমরা যদি সেই কথাগুলো বিবেচনা করি, তাহলে ন্যায় শব্দটা, জাস্টিস শব্দটা চলে আসে কাদের প্রতি? নতুন প্রজন্ম যারা, তার নাতি নাতনিও হতে পারে সেটা, সেই পরিবারকে যদি আমরা সেই ন্যায় দিতে চাই, তাহলে তো আমাদের এটা মানতেই হবে। আমি সেই জায়গাটাই বলবো যে এগুলো বিচার বিশ্লেষণ হতে পারে, যে আমরা কতটুক যাব, কিভাবে যাব, সেটার জন্য যেটা তুষার বললেন, যেটা হয়তো সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে পারে, সেখানে আলোচনা হতে পারে, কিংবা বাংলাদেশে এক ধরনের বোর্ড তৈরি হতে পারে যে না, তারা এটা বিচার করবে নানান দিক থেকে, দুই দিক থেকে, রাজনৈতিক বা অন্যান্য অরাজনৈতিক যারা নিরপেক্ষভাবে চিন্তা করে তাদেরকে নিয়ে একটা বোর্ড হতে পারে, এরকম হতে পারে। কিন্তু রাস্তায় নেমে আমি আন্দোলন করলাম যে না, মুক্তিযোদ্ধা থাকবেই না, এটা হতেই পারে না, কিংবা মুক্তিযোদ্ধা শব্দটিকে এখন একটা গালির মতো ব্যবহার করতে হচ্ছে, যেখানে মুক্তিযোদ্ধারা মানে বলতে বাধ্য হচ্ছে যে থাক, আমাকে আর মুক্তিযুদ্ধ বলার দরকার নেই, আমরা ভুল করেছি দেশটা সাথে। এই যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, এটা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার একটা বিষয়। মানে পৃথিবীর কোন উন্নত জাতি তাদের যে সন্তানগুলো স্যাক্রিফাইস করেছে দেশের জন্য, তাদেরকে অপমান করে পারেন? সেটাই, বাকরুদ্ধ হয়ে যায়, মানে কোনো ভাষা থাকে না বলার। তুষার, আপনার কাছে আমি যেতে চাই, যে প্রসঙ্গ নিয়ে বারবার বিভিন্ন টক শোতে আলোচনা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নাতিদের নাতনিদের ক্ষেত্রেও এই কোটা প্রযোজ্য থাকবে কিনা, আপনার যুক্তি এই ক্ষেত্রে কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, যে আমার যে হিসাবটা দেখলাম এখানে, তো আমি প্রথমত হচ্ছে যে 21 থেকে 24 বছর দেখালাম যে বীর মুক্তিযোদ্ধারা পায় না, এবং সেটা কিন্তু সন্তানরাও পায় নাই, সেটা কিন্তু নাতিরাও পায় না। আজকে স্বাধীনতার আপনার 53 বছরের ভিতরে আমার হিসাব হচ্ছে, সেদিন আমি ডিবিসির রাজকাহনেও কথা বললাম যে 40 থেকে 42 বছর আমার পরিবার কোনো সুযোগ সুবিধা পায়নি। 40 থেকে 42 বছর, অর্থাৎ আপনার 96 সালে আওয়ামী লীগ আসার পরেও কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে, আওয়ামী লীগের সরকার মাত্র, কিন্তু মাঝখানের যে 21 বছরে মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশটা ঢুকে গিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর, আপনি দেখেন যে বিদেশি এম্বাসি পর্যন্ত তারা কিন্তু দখল করেছিল।
অর্থাৎ ওই জায়গাগুলি কিন্তু তাদের লোকই ছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই কিন্তু সেই বিদেশি আপনার দূতাবাসগুলিতে আপনার চাকরি পেয়েছিল, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কিন্তু তারা চাকরি পেয়েছিল। অর্থাৎ 96 আওয়ামী লীগ ক্ষমতা এসে 97 থেকে 2001 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে কোটা ব্যবস্থা আসলে প্রবর্তন করা হয়েছিল, যেটাকে ইকুইটেবল রিপ্রেজেন্টেশন বলা হয়, সেটা হচ্ছে 1972 সালে যেটা সর্বপ্রথম আপনার করা হয়েছিল। এখানে স্পষ্ট করায় বলা ছিল যে ইকুইটেবল রিপ্রেজেন্টেশন, এখানে বলা ছিল আপনার যে ইন অর্ডার টু অ্যাচিভ মোর ইকুইটেবল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অফ অল দ্য ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু স্পষ্ট বলা ছিল। তো এইটা কিন্তু তখন কি করতে পারে নাই, সেটা কার্যকর করতে পারে নাই এই মাঝখানের 21 বছর কর্মকর্তাদের জন্য। এইভাবে চেষ্টা করেছিল, 8 থেকে 10টা পরিপত্র দিয়েছিল। দেখেন এইখানে আমাদের হিসাব হচ্ছে আমরা সেখানে পাই নাই, একমাত্র 20তম বিসিএস এ কিছুটা কোটা কার্যকর হয়েছিল। আপনি দেখবেন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে গোনা 2জন বা 5জন সচিব পাবেন না। অর্থাৎ গ্রেড 1, 2, 3 এই জায়গাগুলিতে মুক্তিযোদ্ধা পরিবারের কোনো লোক পাবেন না। আপনি কেন পাবেন না? তারা কিন্তু আপনার 96 সালের সবাই আগের, অর্থাৎ 96 আগে যারা নিয়োগ পেয়েছে তারাই কিন্তু গ্রেড 1, 2 তে আছে। এবং আমাদের অবস্থান শুরু হয়েছিল 20তম বিসিএস থেকে, কিন্তু তারপরে মাঝখানে এসে আবার আপনার 2002 সাল থেকে আবার এই কোটা ব্যবস্থাকে বঞ্চিত, মুক্তিযোদ্ধা পরিবারকে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ এইখানেও আপনার 5 বছর, 2002 থেকে 2006, আবার হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন, এখানে হচ্ছে 2002 বছর, 8 বছর। অর্থাৎ এভাবে দেখলাম যে আমরা 40 বছরই সুযোগ সুবিধা পাইনি। একটা পরিবারকে বীর মুক্তিযোদ্ধা পেল না, তাদের সন্তান পেল না, তাহলে ওই যে বীর মুক্তিযোদ্ধা পেল না, তাদের সন্তানরা অসচ্ছল থেকে গেল, সেই সন্তান পেল না, তারা যখন অসচ্ছল থেকে গেল, সেই সন্তানদের ঘর থেকে যারা সন্তান হলো তারা হয়তোবা এখন বিভিন্নভাবে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের কারণে তারা কিছুটা উন্নতি করতে পেরেছে, কিছুটা সেটা চলার মতো অবস্থা। সেই ক্ষেত্রে তারা তাদের একটা সন্তান বা 2জন সন্তানকে কিছুটা মানুষ করাতে পেরেছে বা করতে পারছে, সেটা চেষ্টা করছে এই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের কারণে, কিন্তু এর বাহিরে না। এই দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, বিদ্যুতের উন্নত হয়েছে, এই দেশে রেমিটেন্স প্রচুর পরিমাণে আসছে, কেউ বিদেশ যাচ্ছে রেমিটেন্স আনছে, দাঁড় কর্য করে লোন করে বিদেশ গিয়ে একটু প্রতিষ্ঠিত হচ্ছে। সেই ক্ষেত্রে সে টার্গেট করছে তার একটা সন্তানকে একটু পড়াশোনা করানোর মতো, সেই অবস্থা হয়তো বা কোনো পারছে। তাহলে এই যে মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান যেটা পেল না, তাহলে তাদের পরিবার বা তাদের প্রজন্ম, আমার সন্তান, দেখেন আমার পরিবারে কিন্তু কেউই ফেসিলিটি পায় নাই। আমার বড় ভাই একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তার এই দেশে অনেক অবদান আছে। উনি এখানে প্রায় 17-18 বছর ধরে ওখানে কাজ করছে, এই দেশে অনেক অবদান আছে তার, এই দেশ রেমিটেন্স আনার ক্ষেত্রে। তো আমার পরিবারও কিন্তু সুযোগ সুবিধা পাই নাই, এবং আমিও এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাই নাই। তাহলে আমার বড় ভাইয়ের যে সন্তানটা আছে, আমার মেজো ভাইয়ের যে সন্তানটা আছে, সেখানে যদি একটু পাই তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখছি না। সেটা তো আপনার নাতি নাতনিদেরকে করা হচ্ছে না, সেটা করা হচ্ছে সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দেওয়া হয়েছিল, তাদের পরিবার থেকে একজন মানুষকে প্রতিষ্ঠিত করা, তাদের সেটা প্রজন্ম হোক বা সন্তান হোক, সেটা সন্তান তো পাই নাই। তো মোট কথা হচ্ছে যে এই যে 53 বছরের ইতিহাসটা, সেটা যদি যথাযথভাবে আপনি দেখেন, কিন্তু আমেরিকা, জাপান, কানাডা বা হচ্ছে ভিয়েতনাম বা যেই জায়গাগুলিতে আছে, সেখানে কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে, যে কাজগুলি নিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। অর্থাৎ যদি ইমপ্লিমেন্টেশন থাকতো এই পর্যন্ত আসতে হতো না, এখনো প্রশ্ন উঠতো না। কিন্তু তারা পরিকল্পিত ভাবেই প্রথম মুক্তিযোদ্ধাদেরকে ঢুকতে দেয় নাই, দ্বিতীয়ত তাদের সন্তানদের ঢুকতে দেয় নাই, তৃতীয়ত হচ্ছে দেখেন গত 6 বছর কোটা ব্যবস্থা বাতিল হয়েছে 2018 সালে। এই 2018 সালে কোটা বাতিল হওয়ার পর বাংলাদেশে যেহেতু একটা চাকরিতে প্রবেশের এজ লিমিটেশন আছে, আপনি জানেন যে 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 32 বছর। সেই 2018 সালের পর দেখেন মুক্তিযোদ্ধা সন্তানরা ম্যাক্সিমাম চাকরিতে প্রবেশের বয়স হারিয়েছে, ম্যাক্সিমাম, তেমন নাই বললেই চলে, হাতে গোনা খুব সংখ্যাটা কম। তাহলে তারা কিন্তু পরিকল্পিত ভাবে এই যে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আপনার এগুলি শেষ করে দিচ্ছে, যে মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না, এখন তাদের সন্তানদের মাঝখানে দেওয়া হলো,
ইমপ্লিমেন্টেশন করতে দেয় নাই, তাদের সন্তানরাও হারায় গেল, এখন হচ্ছে তাদের নাতিদের ক্ষেত্রে আসছে। অর্থাৎ আমরা 2010 সালের পর কিছুটা আসলে ঢুকতে পেরেছি এখানে। আসলেও তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন এবং ধারণ করে আর বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন এবং ধারণ করে, সে তাদেরকে ঢুকতে দিবে না। কারণ এই দেশে এখনো পাকিস্তানের পরাজিত শক্তিদের উপস্থিতি আপনার চোখে পড়ার মতো। এই যে সাধারণ শিক্ষার্থীদেরকে কারা উস্কে দিচ্ছে, কারা ফান্ড দিচ্ছে, তারা তো ফান্ড দিচ্ছে। এবং আপনি দেখেন ওখানে বলছে যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমাদের আপত্তি আছে। এদেশের পতাকা আপনার মাটির সাথে মাঝে মাঝে আপনার ফেলে দেওয়া হচ্ছে, যে পতাকাটা আপনি দেখেন যে, তো দেখবেন যে এই হচ্ছে সেই পতাকা। যে দেখেন, এটা কি মানার মতো বিষয়? আমরা তো বাগরুদ্ধ। এই পতাকাতে 30 লক্ষ মানুষের শহীদের রক্ত যেমন আছে, 2 লক্ষ মা বোনের সেই সম্ভ্রম যেমন আছে, এই আমার আপনার বাবার এই 1.5 লক্ষ 2 লক্ষ বীর মুক্তিযোদ্ধার রক্ত সেখানে আছে। যেই পতাকাটা তারা মাথায় বেঁধে স্লোগান দিচ্ছে, মেধা মুক্তি পাক, কোটানি পাক যাক, তাহলে কি কোটা সংস্কার চাই? অবশ্যই না। পরিকল্পিতভাবে এই দুইটা অংশে ভাগ করে দিচ্ছে। তাদের উদ্দেশ্য অসৎ, তাদের উদ্দেশ্য পরিকল্পিত। এদেশে মুক্তিযুদ্ধের চেতনায় যারা আদর্শকে লালন এবং ধারণ করে, তারা যাতে ক্ষমতায় প্রশাসনে প্রতিষ্ঠিত না হতে পারে, এবং ওই যে পরাজিত শক্তিরা যাতে 40 সালের পরে ক্ষমতা দখলের একটা যে চিন্তা ভাবনা করতেছে, তারা ক্ষমতায় আসবে, এই চিন্তা ভাবনা নিয়ে আসলে তারা বৃহৎ একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে, এবং প্রশাসনকে তারা মুক্তিযুদ্ধ বিরোধীকরণ ভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন যে অন্যান্য তাদের কিন্তু জ্ঞান নাই আমার মনে হয়, যে এই যে ইকুইটেবল রিপ্রেজেন্টেশন, আপনি যদি কয়েকটা পরীক্ষায় দেখেন, আমি হয়তো বা এটা, আপনি যেহেতু আমেরিকায় থাকেন এই বিষয়গুলো আপনাদের জানার কথা না, 38তম বিসিএস 39তম বিসিএস এ নারীর প্রতিনিধিত্ব ছিল 47%, 38তম বিসিএস এ ছিল আপনার হচ্ছে 26.91%, এবং হচ্ছে 36তম বিসিএস এ ছিল আপনার 26.22%। সেখানে আপনার 43তম বিসিএস এ নারীর প্রতিনিধিত্ব চলে আসছে 19.46%। তার মানে হচ্ছে নারীরা কিন্তু এই যে কোটা ব্যবস্থা বাতিলের কারণে আপনার প্রায় 8% পিছিয়ে গেছে, 8%। অথচ নারীদের জন্য কিন্তু সেই সংবিধানের 19-3 স্পষ্টত বলা আছে। এখন আপনি একটা অংশকে ঘরে বসিয়ে রেখে মৌলবাদীদের মতো এই দেশকে উন্নতি করতে পারেন না, উন্নতির আশা করতে পারেন না। আপনি যে বলছিলাম যে একটা ইকুইটেবল রিপ্রেজেন্টেশন তৈরি করতে হবে, তারা ইকুয়ালিটি চাচ্ছে, কিন্তু ইকুয়ালিটি কিভাবে তৈরি করতে হবে? একটা এবড়ো থেবড়ো রাষ্ট্রকে, একটা বন্ধুর ভূমিকে আপনি যদি সবাইকে সমান, সব গর্তের ভিতরে যদি সমান মাটি দেন, তাহলে তো উঁচু অংশ উঁচুই হতে থাকবে, আর নিচুটা তার সাথে পিছন দিয়ে যেতে থাকবে। সেটা তো সম্ভব না। অর্থাৎ এখানে একটা আপনার কি করতে হবে, অর্থাৎ যার যতটুকু, স্যার যেটা বারবার বললেন যে এটাকে ন্যায্যতা দিতে হবে, যেটা ন্যায্যতা লাগবে, অর্থাৎ যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। একজন মানুষের উচ্চতা 6 ফিট, আরেকজনের মানুষের উচ্চতা 5 ফিট। এখন আপনার দেয়ালের উচ্চতা হচ্ছে একটা আপনার, আমি যদি একটা বলি যে একটা স্টেডিয়ামের উচ্চতা দেয়াল হচ্ছে 7 ফিট, তাহলে আপনি যদি এই 3 ফিট টুল দুইজনকে সমান তালে দেন, তাহলে কিন্তু ওই নিচের অংশটা সেটা হয়তোবা আপনার দেখতে পাবে না, যে যিনি একটু খাটো তিনি কিন্তু সেই সুযোগটা পাবে না। তাহলে হচ্ছে আপনার যার যতটুকু প্রাপ্য তাকে দিতে হবে। আপনি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এবং বান্দরবনের দিকে এটাই তাকান, বলছিলাম যে তুষার, এই দুই জেলা কিন্তু পিছিয়ে যাচ্ছে। গত সেজান 38তম মাহমুদও বিসিএস জি যেখানে 38 জন ক্যাডার হয়েছিল খাগড়াছড়ি, রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল থেকে, বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে, সেখানে 2 বিসিএস এ আপনার 40 এবং 41তম বিসিএস এ মাত্র 2 জন ক্যাডার হয়েছে। তাহলে আপনি যদি সেখানে ইকুইটেবল রিপ্রেজেন্টেশন না রাখেন, অর্থাৎ রাষ্ট্রের মূল জায়গাগুলিতে সকল শ্রেণীর মানুষের যদি প্রতিনিধিত্ব না রাখেন, তাহলে কিন্তু সেখানে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এবং যখন বৈষম্য সৃষ্টি হবে, তখন কিন্তু রাষ্ট্র জঙ্গিবাদে পরিণত হতে পারে। মানুষ ব্যর্থ হলে জঙ্গিবাদের দিকে যায়। যেটি বারবার এবং আপনি সেজান জেলা মাহমুদ সেই কোটাগুলি কথাটাই দেখেন, কিন্তু বলছিলেন, জেলা তুষার কোটা সেই সেম কথাটাই কিন্তু অবস্থা। বলছিলেন জি আমাদের, জি যে জি জি সোশ্যাল জাস্টিস এবং এই দুই শব্দটি আমরা যখন সরকারি চাকরিতে এখানে প্রবেশ করি, আমাদের দিনের পর দিন এই বিষয়ে ট্রেনিং হয় যে দুটো শব্দের অনেক পার্থক্য আছে সমাজের জন্য, এই দুটি শব্দ কোনটি আমরা গ্রহণ করব। সেজান মাহমুদ, আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। তুষারের অনেকগুলো শব্দের সমন্বয় করে আমি প্রশ্নটি তৈরি করতে চাই আপনার জন্য। সেটি হচ্ছে, তিনি বারবার বঙ্গবন্ধুর কথা এনেছেন, বারবার আওয়ামী লীগ সরকারের কথা এনেছেন,
মুক্তিযোদ্ধাদের পক্ষে তিনি জোরালো যখন যুক্তি উপস্থাপন করেছেন এবং সময়ের যে বিশ্লেষণগুলো করেছেন সেই হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে কেন দল, আমরা একটি দলকে ক্রেডিট দিব? মুক্তিযুদ্ধ তো কোনো দলীয় না, মুক্তিযুদ্ধ তো পুরো এখানে বিএনপি কিংবা আওয়ামী লীগ সবারই তো একই কাতারে আসা উচিত ছিল মুক্তিযুদ্ধ শব্দটিকে ঘিরে। কেন আমরা দলীয় বিভাজনটি করে ফেলেছি? হ্যাঁ, এটা তো জটিল প্রশ্ন। এটা দেখতে হলে আমাদের আঞ্চলিক বাংলাদেশের রাজনীতি শুধু না, একেবারে বিশ্ব রাজনীতির সাথে সম্পর্কটা দেখতে হবে। আমি এ বিষয়ে এত বলেছি এবং বলতে বলতে আমি জানি না, আমি মানে সোশ্যাল মিডিয়াতে একবার শেয়ারও করেছিলাম যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার উপরে আমি একটা বই লেখার চেষ্টা করি। আপনারা জানেন আমি মুক্তিযুদ্ধ নিয়েও আমার প্রথম দিকের গবেষণামূলক বই অপারেশন জ্যাকপট, যেরকম একেবারে অথেন্টিক তথ্যভিত্তিক সেরকম টাইপের বই আর কি। তো করতে গিয়ে যেটা আমি দেখেছি, এবং এই জিনিসগুলো এত জটিল, আমি জানি না মানুষ কিভাবে গ্রহণ করবে, কিন্তু সহজভাবে বললে যে বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বজনীন নেতা, আমার একটা আর্টিকেল আছে যে আমি তুলনা করেছিলাম এভাবে যে সাদ্দামের মতো একটি পাওয়ারফুল নেতা, গাদ্দাফির মতো পাওয়ারফুল নেতা, এদেরকে আমেরিকার সাথে যখন দ্বন্দ্ব হলো দুনিয়া থেকে অনেকটা ভ্যানিশ করে দেয়া হলো, অপমানের সাথে ভ্যানিশ করো, লক্ষ্য করে দেখেন। কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু এটা করতে পারেনি। এটা বঙ্গবন্ধু কতটা দূরদর্শিতা ছিল ওই সময় ভূ রাজনৈতিক এবং বিশ্ব রাজনীতিতে, সেটা যেহেতু পারেনি, বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার পরপরই তার পেছনে তো বিশ্ব রাজনীতিও ছিল, সবাই জানি আমরা সেটা। এবং সেটা নিয়ে আমি আর গভীরে যেতে চাই না, খালি এইটুকুই বলবো যে শুধু তাকে হত্যা না, তার পরিবারকে হত্যা না, তার ইমেজটা যাতে নষ্ট করা যায়, তার সর্বরকমের আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এই কথাগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। তা আজকে যখনই বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু কেন হয়ে যাচ্ছে, আমরা জানি যে বিরোধী দল ছিল কিংবা একসময় ক্ষমতায় ছিল বিএনপি, জিয়াউর রহমান নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এখন তাকে নিয়ে যতই আলোচনা হোক বা বিতর্ক হোক বা বিতর্ক হোক, তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ এভাবে মুক্তিযুদ্ধ কারোর দিকে ছেড়ে না দিয়ে আমরা যদি মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সবচেয়ে অহংকারের জায়গা হিসেবে ধরি, সেটা রাজনীতি হোক অরাজনৈতিক বিষয় হোক, তাহলেই আমরা মুক্তিযুদ্ধকে সত্যিকারের সম্মানটা দিতে পারবো। আজকে আওয়ামী লীগ ক্রেডিট পাচ্ছে কারণ তারা মুক্তিযুদ্ধের কথাটাকে নিয়ে আসে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আসে, মুক্তিযুদ্ধ বিষয়ক সব রকমের যত রকমের আমাদের সরকারি পলিসি তৈরি করার ব্যাপারে তাদের ভূমিকা আছে, এই জন্য তারা কৃতিত্বটা পায়। কিন্তু মুক্তিযুদ্ধ আসলেও তো সর্বাঙ্গীন ভাবে চিন্তা করলে একটা আমাদের বিতর্কবিহীন একটা বিষয় হওয়া উচিত ছিল। মুক্তিযুদ্ধ হলো বাঙালির অহংকারের জায়গা, যা আমাদের জায়গা দিয়েছে পৃথিবীতে, আমাদের বাঙালি হিসেবে একটা আলাদা রাষ্ট্র দিয়েছে পৃথিবীতে। আজকে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাই না, আমার পাসপোর্ট যাই হোক না, আমি যে চাকরি করি না কেন, আমার তো ওই সবুজ পাসপোর্টটা নিয়ে মুক্ত স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আসতে হয়েছে। এই জায়গাটা যতদিন আমরা না বুঝবো, আমাদের, আমি একটা জিনিস বলি, কোন জাতি বড় হতে পারে না যদি না তার অহংকার এবং ঐতিহ্যকে সে না বোঝে। এটা যতদিন আমরা দিতে না পারবো, আমরা ব্যর্থতার, অনেক দিক থেকে ব্যর্থতার ওই কাদা জলে পড়ে যাব। কিন্তু আমাদের সবচেয়ে বড় অহংকারের জায়গা মুক্তিযুদ্ধ, আমাদের সবচেয়ে বড় অহংকারের জায়গা আমরা বাঙালি, একটি জাতি যে ভাষা এবং সংস্কৃতির মধ্য দিয়ে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা 52 যা আমাদের ভাষা আন্দোলন আজকে পৃথিবীতে পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা 69 এবং 71 স্বাধীনতা, এই এই যে ধারাবাহিকতা, এটা হাজার বছরের, এটা যদি আমরা না বুঝি এবং তার সাথে মুক্তিযুদ্ধকে সংযোগ করতে না পারি, তাহলে আমরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না একটা জাতি হিসাবে। এবং এটার জন্য আজকে কিন্তু এই কোটা শব্দটি আমি ব্যবহার করতে চাই না, কিন্তু মুক্তিযোদ্ধা তার পরিবার সম্মান দেয়া এবং তাদেরকে ন্যায়তা দেয়া, আমি মনে করি এটা জাতিগত দায়িত্ব আমাদের। এখানে আর কোনো বিতর্ক আনা উচিত না, মানে কেউ আনলে তার সাথেও আমি তর্ক করতে পারি, কিন্তু আমার মনে হয় না সেগুলো আনা দরকার।
এইটা। আমরা একদম অনুষ্ঠানের প্রায় সময় সীমাবদ্ধতা শেষ প্রান্তে, তুষারের কাছে যেতে চাই যে এই যে আন্দোলন সবকিছু মিলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা, কারণ দায়িত্ব তো আপনাদেরই বেশি, কারণ যেহেতু আপনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, সম্মানের জায়গাটি সব জায়গায় সবকিছু মিলেই সেটি আবার মাথা উঁচু করে দাঁড়ানোর যে মন্ত্র, সেটির সাহস সবকিছু আপনাদেরই করতে হবে বাংলাদেশে থেকে। সেই প্রেক্ষাপটে ভবিষ্যৎ পরিকল্পনা, আন্দোলন কিংবা সবকিছু মিলে আপনারা কি করছেন, কি ভাবছেন, কিংবা কি করণীয় এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন যে সংবিধান অনুযায়ী বা হচ্ছে সংবিধানের বাহিরে যে স্পেশাল প্রিভিলেজ যেটা গভর্নমেন্ট দিয়ে থাকে সব সময়, সেটার জন্য কিন্তু বিশ্বের কোনো দেশে ওই উপকারভোগী গোষ্ঠী বলেন বা হচ্ছে যারা সেই সুবিধাটা বুক করে থাকে বা যাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু সেটার জন্য কখনো আন্দোলন সংগ্রাম করে না। সেটা বিশ্বের কোথাও নয়। আপনার ভারতেও দেখেন যে এক সময় হচ্ছে যে কোটা ব্যবস্থা বাতিলের জন্য 2006 সালে আন্দোলন সংগ্রাম হয়েছিল। সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে গভর্নমেন্ট কিন্তু এক সময় যারা এই আন্দোলনে মেডিকেল ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ সায়েন্স এরকম আপনার আন্দোলন হয়েছিল এই বিষয়গুলি নিয়ে, মেডিকেলের বিষয়টা নিয়ে, তখন কিন্তু গভর্নমেন্ট সেটা যে সকল শিক্ষক এবং চাকরিজীবী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল, তাদেরকে কিন্তু একটা নোটিশ দিয়ে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছিল তাৎক্ষণিকভাবে, যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে তারা দ্রুতই চাকরিতে অংশগ্রহণ করবে, জয়েন করবে, এবং যদি না করা হয় তাদেরকে চাকরিচ্যুত করা হবে। সেটা কিন্তু গভর্নমেন্ট করেছিল, এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবেই ওই যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের ভ্যাকেন্ট পোস্ট গুলি কিন্তু নতুন ডাক্তার দিয়ে পূরণ করেছিল। অর্থাৎ পরবর্তীতে গভর্নমেন্ট এটা হচ্ছে 103তম সংশোধনী এনে সেটাকে আপনার 103 বা 93, যাই হোক, আমার মিস্টেক হতে পারে এই জায়গাটা, আমি এখন ভুলে গেছি, সেটা কিন্তু সংবিধানে তারা সন্নিবেশিত করেছিল। এবং কিছুদিন আগেও দেখেছেন যে আমেরিকার সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছিল অক্সফোর্ড এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে করতে পারবে না, এই কোটা ভিত্তিক সেটা নিতে পারবে না, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল। সেখানে দেখলাম যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কথা বললেন যে একটা রাষ্ট্র চালানোর জন্য একটা ন্যায্যতা থাকতে হবে, সমতা থাকতে হবে, সেই জন্য ওই আগের নিয়ম অনুযায়ী কোটা ব্যবস্থা মেনেই কিন্তু ভর্তি করার জন্য উনি ক্যালিফোর্নিয়া বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্দেশ দিয়েছেন। তো এই জায়গাগুলিতে এই যে যারা আন্দোলন সংগ্রাম করছে বা যাদেরকে উস্কে দিয়ে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে না আসলে, ঠিক আছে? একটা গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের মত প্রকাশের স্বাধীনতা বা আন্দোলন করার স্বাধীনতা আছে, কিন্তু সেই জায়গাগুলিতে আমাদের আপত্তি হচ্ছে, দেখেন যে এখন বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে, হাইকোর্ট বিভাগ থেকে আমাদের পক্ষে একটা রায় এসেছে, এবং সেটা পরবর্তীতে এখন আপিলের ডিভিশনে বিচারাধীন আছে, এবং এটাকে একটা স্ট্যাটাস দিয়েছে যেটা হচ্ছে যে যে অবস্থা আছে সেখানে থাকবে, যেটাকে আমরা স্থিতাবস্থা বলে থাকি। তো এই প্রেক্ষাপটে এবং তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে যে তারা ক্লাস করবে, তাদের যদি কিছু বলার থাকে তাহলে আইনজীবীর মাধ্যমে সেটা আপনার আদালতকে জানাবে, আদালত সেটা শুনবে, বিচারাধীন তারা করবে, সেটা তারা শুনতে চায় এই বিষয়গুলি। কিন্তু তারপরেও দেখেন এই যে বাংলাদেশের সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে আপনার নিরপেক্ষ জায়গা যেটা বিচার ব্যবস্থা, সেটা শুধু বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে সারা বাংলাদেশ বিশ্বেই কিন্তু এই বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা থাকে। অনেক সময় দেখা যায় যে রাজনীতির উপর মানুষের আস্থা থাকে না, বা এই সমাজের উপর মানুষের ন্যায় বিচারের উপর আস্থা থাকে না, কিন্তু আদালতের উপর কিন্তু আস্থা থাকে। সেই আদালত কিন্তু একটা রায় দিয়েছে এবং তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে, এবং বোথ পার্টিসকে সেটা মেনটেন করতে বলেছে। এখানে কিন্তু মামলার পার্টি তিন পক্ষ, একটা হচ্ছে রাষ্ট্রপক্ষ, একটা হচ্ছে কোটা বিরোধী পক্ষ, আর একটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে আমি, তিন পক্ষকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আমাদের জায়গায় সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে এবং আস্থা রেখে আমাদের জায়গায় কিন্তু আমরা নীরব আছি, কিন্তু অন্য পক্ষটা দেখেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করে, সুপ্রিম কোর্টের নির্দেশনাকে ভায়োলেট করে তারা কিন্তু এদেশের মানুষকে জিম্মি করে দিচ্ছে। আপনি দেখবেন রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, আপনার রুগী নিয়ে আগানো যাচ্ছে না, আপনার মানুষ চাকরি করার জন্য অফিসে যেতে পারছে না, আপনার এই বাস গাড়ি আপনার কোনো কিছু চলতে দিচ্ছে না, তারা একটা জিম্মি অবস্থা করে দিচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম দেশ এভাবে আসলে চলতে পারে না। আরো সবচেয়ে ভয়ানক একটা উদাহরণ হতে পারে, দেখেন যে একটা যুব সমাজ হঠাৎ করে কিভাবে এই 53 বছরের ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে উঠলো। এই যুব সমাজই আবার দেখেন বাংলাদেশের সবচেয়ে আস্থার জায়গা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করে আন্দোলন করছে।
সেটা আমাদের জন্য অশনি সংকেত। কারণ আপনি দেখেন একটা গ্রামে মনে করেন যে একটা গোষ্ঠী আছে খুব প্রভাবশালী, তারা সংখ্যাধিক্য, তারা অর্থনৈতিকভাবে সংখ্যাধিক্য, কিন্তু একটা পরিবার আছে মাইনরিটি। এখন এই মাইনরিটি পরিবার যে কোনো কারণে ওই গ্রামে দাঁড়াতে পারছে না, সেটা আন্দোলন করতে পারবে না, সংগ্রাম করতে পারবে না, বা হচ্ছে তাদের সাথে পারবে না অন্য গোষ্ঠীর সাথে, তখন কি করবে? সে আদালতে আসবে, আদালত সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সেটা আদালতকে দেওয়া হয়েছে, সেটা সংবিধানকে দেওয়া হয়েছে। কিন্তু তারা এই দেশে জোর করছে, তারা এই দেশে জোর করছে যে এটা থাকবে না, এই 5% থাকবে, 2% থাকবে, এইটা তারা সংবিধান অনুযায়ী এটা নাই, এটা নাই, মানে সব গুজব আর ভুল ব্যাখ্যা করে একটা পক্ষ এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী বানা যাচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনার রোষানল তৈরি করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রোষানল তৈরি করা হচ্ছে। অর্থাৎ পরিকল্পিত উদ্দেশ্যেই আপনার হচ্ছে এই মুক্তিযোদ্ধাটাকে আপনার নষ্ট করার জন্য একটা অংশ লেগে আছে। ঠিক আছে? তো আমাদের এই বিষয়টা নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম করার ইচ্ছা নেই, তবে আমাদের একটা জায়গায় আপত্তি আছে। যদি এই দেশে আপনার যেহেতু আমাদের বাবাদের রক্তে প্রতিটি বালিকণা আছে, বা এই দেশের স্বাধীন সার্বভৌম দেশের একটা নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে। এক হচ্ছে যদি অস্থিতিশীল করতে চাই, বা হচ্ছে এই দেশের একটা ধ্বংসাত্মক অবস্থানে নিতে চাই এদেশের নাগরিক হিসাবে, এবং মুক্তিযোদ্ধাদেরকে যদি ট্রল করতে চাই, সামাজিকভাবে তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করতে চাই, এদেশের পতাকা, এদেশের মানচিত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের ভূখণ্ড, এগুলি যদি তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে হয়তো বা মাঠে নামবো। কিন্তু কোটা ব্যবস্থা বা আদালতের বিচারাধীন বিষয়গুলি নিয়ে আমরা সেই জায়গাতে আদালতের উপর আসলে আস্থা রাখতে চাই। কিন্তু মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে যদি কোনো কিছু তারা করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ও প্রতিবাদ করে থাকি সব সময়। কারণ হচ্ছে জানেন যে আমরা কিন্তু তাদের মতো ব্লকেট দিয়ে বা বিভিন্ন ভাবে আপনার শাহবাগের চত্বর দখল করে বা বিভিন্ন ভাবে দখল করে এদেশে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমি গত 6 বছরই আন্দোলন সংগ্রাম করেছি, তবে দেখেন যে আমি কখনোই শাহবাগে জায়গাটাতে ব্লক করি নাই। আর শাহবাগ যখন ব্লক করেছি সেটা ছিল ফ্রাইডে অথবা স্যাটারডে। কেন? কারণ হচ্ছে অফিস যেদিন থাকবে না। আমার তো উদ্দেশ্য প্রতিবাদ করা, আমি প্রতিবাদ করেছি। যেদিন জনদুর্ভোগ সৃষ্টি হবে না আমি সেই দিনই করব। এবং আমরা প্রেস ক্লাবগুলিতে মানববন্ধন করতাম, এটাও তো একটা প্রতিবাদ। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে সেটা প্রতিবাদের ভাষা হতে পারে না, এটা একটা জিম্মি দশা, তারা একটা জিম্মি করতে চায়। যেখানে বিচার বিভাগের কাজ চলমান সেখানে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। কারণ নির্বাহী বিভাগ 2018 সালে করেছে, সেটা ব্যত্যয় ঘটার কারণে বিচার বিভাগে চলে আসছে। এখন বিচার বিভাগকে পাশ কাটিয়ে তারা আবার নির্বাহী বিভাগে যাচ্ছে। কেন? নির্বাহী বিভাগকে তারা জিম্মি করতে পারবে, রাষ্ট্রকে তারা জিম্মি করতে পারবে। তুষার, আমি একটা ধন্যবাদ। বিষয় ক্লারিফাই করি। জি যেহেতু জি আপনি আমেরিকান সুপ্রিম কোর্টের রায়ের কথা বললেন, হার্ভার্ড এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং আরো আরো কয়েকটা, ফিলাডেলফিয়া, জি আরো কয়েকটা ইউনিভার্সিটির বিরুদ্ধে এটা হয়েছিল। যেহেতু এটা আমার বিষয়, এই এই বিষয়ের আমি ডিন, আমাকে প্রতিদিন এটা আচ্ছা। নিয়ে ডিল করতে হয়। ক্লারিফাইটা না করলে অনেকের কাছে মনে হবে আমেরিকাও বোধহয় এটা বন্ধ করে দিয়েছে। আসলে কিন্তু তা না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা এখন বলতে পারি না যে আমি এই স্টুডেন্টকে নিচ্ছি কারণ সে ব্ল্যাক, অথবা এই স্টুডেন্টকে নিচ্ছি কারণ সে হিসপ্যানিক। এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের ওটা বলবো না, আমরা আমরা বলি এটাকে হলিস্টিক রিক্রুটমেন্ট। আমরা এখন মেডিকেল কলেজে যখন ইন্টারভিউ করি, আমরা হলিস্টিক অ্যাপ্রোচ দেখি। তার মানে কারো একটা এমক্যাট ভালো আছে, কারো একটা জিপিএ ভালো আছে, এটাই আমরা সন্তুষ্ট হই না। আমরা দেখতে চাই যে সে একটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তার ব্যাকগ্রাউন্ডটা হতে পারে সে একটা ব্ল্যাক ফ্যামিলি, অথবা হিসপ্যানিক ফ্যামিলি, অথবা একটা এলজিবিটিকিউ সদস্য, অথবা একেবারে জিওগ্রাফিক্যালি ফার্স্ট জেনারেশন ইন মেডিসিন, হয়তো তার কোনো কেউ আর মেডিসিনে পড়ে না। এরকম নানান জিনিস দেখে যাতে এটা সাম্যতা নিয়ে আসে, তারপর একজনকে সিলেক্ট করি। সুতরাং আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিলেও তার মানে এই না যে আমরা আর নিচ্ছি না ও ভালো, এটা কিন্তু না। এই যে প্র্যাকটিসটা, কারণ হলো সুপ্রিম কোর্টের রায়ের উপরেও যে বড় শক্তি, সেটা কি? আমেরিকার যত 114-15টা মেডিকেল কলেজ আছে, তাদের যে সংগঠন, এটাকে বলে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কলেজেস, তারা কিন্তু কাউকে এই মানে বাহ্যিক সমস্ত কিছু বিচার করে এবং নানান হলিস্টিক অ্যাপ্রোচ যেটাকে বলে, এটা না করলে তারা কিন্তু মেডিকেল কলেজের অ্যাক্রিডিটেশন দেয় না, অ্যাক্রিডিটেশন দেবে না। এই আমেরিকার এই যে শক্তিটা, গণতান্ত্রিক শক্তিটা, এটা কিন্তু অসাধারণ। এটা তুলনা করা যাবে না কোনো কিছুর সাথে। এমনকি সুপ্রিম কোর্ট রায়ও আমাদেরকে বন্ধ করতে পারেনি।
সেটি কারণ আমেরিকার প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি এই দেশটির সিস্টেম অবকাঠামোই অন্যরকম, যে কারণে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এত চেষ্টা করেও ভাঙতে পারেননি, কারণ এখানে স্ট্রাকচারাল অনেক অনেক উন্নত। সেই প্রসঙ্গে আমরা যাওয়ার আগে অনুষ্ঠান শেষ করতে হবে, তুষার খুব সুন্দর করে বলেছেন, কিন্তু একটি আশঙ্কার কথা থেকেই আমি সেজান মাহমুদ আপনার উপসংহারের বক্তব্যটি নিতে চাই। সেটি হচ্ছে, তুষার বলছিলেন শেষে কোটা আন্দোলন, এখন আর কোটা আন্দোলন নেই, এখন মনে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিরোধী পক্ষের একটি আন্দোলন, কারা বেশি শক্তিশালী সেটি যেন প্রদর্শন হচ্ছে। এটির প্রেক্ষাপটে সেজান মাহমুদ আপনার আমি উপসংহারে বক্তব্যটি নিতে চাই। উপসংহার এটাই যে আমরা জানি যে কোনো বিষয় নিয়ে যখন জনমত তৈরি হতে থাকে, নানান রাজনৈতিক শক্তি সেটাকে ব্যবহার করে এবং তারা সুবিধা নিতে চায়। এটি এমন একটি জায়গায় চলে গেছে যে এটি হওয়ার কথা ছিল সামাজিক ন্যায়তা বা সোশ্যাল জাস্টিস নিয়ে আলোচনা, সেটাকে এরা মুক্তিযুদ্ধ এবং মেধাকে প্রতিপক্ষ দাঁড় করিয়ে ফেলেছে, এবং এটা যারা করছে তারা সুকৌশলে করছে। আমরা কিন্তু অত বোকা না, জনগণ কিন্তু অত বোকা না। জনগণ ঠিকই বোঝে যে কোন সময় এই টুইস্ট গুলো করে তারা রাজনৈতিক সুবিধা নিতে চায়। আমি মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে চক্র ছিল তারা সবসময় সচেতন এবং সক্রিয় ছিল, এবং শুধু আজকে নয়, আমরা ছাত্র অবস্থা থেকে দেখেছি যে প্রগতিশীল যে মানুষগুলো চিন্তা করে, সমাজের অগ্রগতি যারা চিন্তা করে, এরা যতটা সংগঠিত থাকে তার চেয়ে প্রতিক্রিয়াশীল মানুষগুলো অনেক বেশি সংগঠিত হয়। এটা একদম একদম অবধারিত সত্যের মতো সত্য। এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী যে চক্রটি আছে বাংলাদেশ যাতে এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে থেকে সরে দাঁড়ায়, এটা নিয়ে গভীরভাবে ষড়যন্ত্র আছে, সেটা আন্তর্জাতিক এবং স্থানীয় নানান রকম ষড়যন্ত্রের সাথে যুক্ত। এটা যেন আমরা ভুলে না যাই। আমরা সাধারণ মানুষ, আমিও আন্দোলনকারীদের পক্ষে, তারা যদি কোনো জনমত তৈরি করতে চায় একটি গণতান্ত্রিক দেশে, কোন একটা আন্দোলন তো এভাবেই তৈরি হবে, দাবি তো এভাবেই তৈরি হবে, কিন্তু তাদেরও আমি অনুরোধ করব ভেবে দেখা যে আমার যে আন্দোলনটি হওয়ার কথা ন্যায়ের পক্ষে, সেটি যেন কোনোভাবে মুক্তিযুদ্ধের বিরোধী না হয়ে যায়, কোনোভাবে দেশের স্বাধীনতার যে, আমরা চেতনা শব্দটাই এখন ব্যবহার করতে আমাদের খারাপ লাগে, যে চেতনা যেন এক ধরনের নেগেটিভ একটা জিনিস হয়ে গেছে, তাই না? এই যে ট্যাগিং করা, এটা কিন্তু সুকৌশলে করছে, এদের পেছনে বুদ্ধি দাতা লোকজন আছে, আমি তাদেরও চিনি, যারা আছে তাদেরও চিনি। বাংলাদেশ তো খুব বড় জায়গা না, ছোট্ট জায়গা, এরা কিন্তু কৌশলে এই কাজটা করে দিচ্ছে। সেটা যেন আমাদের তরুণ সমাজ বুঝতে পারে। আমাদের তরুণ সমাজের মধ্যে মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, বাংলাদেশ, আত্মপরিচয়, বাঙালির আত্মপরিচয়, এই কয়েকটা জিনিস যদি আমরা দিতে না পারি, এটা আমাদের ব্যর্থতা থাকবে, এবং এই ব্যর্থতার দায় আমরা স্বীকার করে নিয়েই তাদের প্রতিও বলবো যে তাদেরও দায়িত্ব আছে কিন্তু এই ইতিহাসকে জানার, তাদেরও দায়িত্ব আছে যে আমি এই দেশের নাগরিক হয়ে জন্ম নিয়েছি, এই দেশটি কোথা থেকে এলো প্রশ্ন করার, কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্ন তারা যদি করতে না পারে তাদেরকেও আমরা ক্ষমা করব না। তুষার, উপসংহারে খুব ছোট্ট করে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে কোটা ব্যবস্থা নিয়ে যে একটা মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি যারা আন্দোলনকারী আছে, যারা আন্দোলন সংগ্রাম করছে, তাদের আন্দোলনকে সবসময়, গণতান্ত্রিক দেশে যে কোনো আন্দোলনকে আসলে সম্মান বা শ্রদ্ধা করাই উচিত, সেটা আমি অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করি। তবে তাদের প্রতি আহ্বান থাকবে যে ব্যবস্থাটা আসলে সুপ্রিম কোর্টে চলে গেছে, সেই ব্যবস্থাটা সুপ্রিম কোর্টে সমাধান হোক, সেটার উপর আমরা যেরকম আস্থা রেখেছি, এবং তারাও সেই আস্থায় রাখুক। এবং যদি তাদের মনে হয় যে তাদের কোনো আইনজীবী দরকার, বা হচ্ছে তাদের যে বিষয়গুলি আছে সেগুলি যেন তারা সুপ্রিম কোর্টের মাধ্যমেই, আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানানো হয়। আশা করি সেই সুপ্রিম কোর্ট থেকেই একটা সংবিধানের আলোকে, বা হচ্ছে এই দেশের সোশ্যাল জাস্টিস, যেটা স্যার বারবারই বলছিলেন যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে সোশ্যাল জাস্টিসের মাধ্যমেই এই কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা সেইখান থেকে সিদ্ধান্ত হয়ে আসুক। এখানে আসলে এই তরুণ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধ বিরোধী মন মানসিকতার সৃষ্টি না হয়, সেই জায়গাটা আমাদের আসলেও তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে। কারণ এই দেশের প্রতিটি বালুকণাতে আসলে 30 লক্ষ শহীদদের রক্ত আছে। আমরা যদি আমাদের স্পিডটা ভুলে যাই, আমাদের যদি বেসটা ভুলে যাই, ভিত্তিটা ভুলে যাই, সেটা আমাদের জন্য আসলে অশনি সংকেত। সেই জন্য তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন এদেশের মানুষকে জিম্মি না করে আদালতের মাধ্যমে সেটা সমাধান হয়ে আসুক, সেই প্রত্যাশাই থাকবে তাদের প্রতি। ধন্যবাদ আপনাকে। এবং আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং
ভালোবাসা, এবং একই সাথে সেজান মাহমুদ আমার খুব পছন্দের একজন মানুষ। খুব সুন্দর বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, এবং তুষার আপনার প্রতিও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ যে কাজটি অনেক আগেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিংবা মুক্তিযোদ্ধারা যেভাবেই হোক একটু সক্রিয় হওয়া দরকার ছিল, এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না, সে কাজটি আপনারা করছেন, এবং এটিতেই অনেক শক্ত এবং কঠোর থাকতে হবে, তাহলে হয়তো ভবিষ্যতে আর এই ধরনের পরিস্থিতি আর তৈরি হবে না। মুক্তিযুদ্ধ শব্দটি নিয়ে কেউ হাসাহাসি করবে না, ট্রল করবে না। আমরা চাই সেই বাংলাদেশ যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, লাল সবুজের পতাকাকে সম্মান জানানো হবে, করোনা নয়। সেই বাংলাদেশটিকেই আমরা চাই। আমরা যারা প্রবাসে আছি, অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে দেশপ্রেম বাংলাদেশে থাকলেই হয় না, আমরা যারা প্রবাসে আছি তাদেরও দেশপ্রেম কোনো অংশে কম নয়। আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, সেই সাথে দর্শক আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। নূপুর চৌধুরী শো, এটি হচ্ছে এনসি নিউজ অ্যান্ড মিডিয়া হাউস থেকে প্রচারিত অনুষ্ঠান, এবং যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি, একই সাথে